প্যারাগ্রাফের বিষয়টা যদি আমি বলি, প্যারাগ্রাফ আমরা ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে পড়ে আসছি, কিন্তু প্যারাগ্রাফ আমরা হচ্ছে যতই ক্লাসে উঠি, যখন বড় ক্লাসে উঠি আমরা প্যারাগ্রাফ দেখি সবার আগে ভয় পাই। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কেন বলছি জানো? সেটা হলো যে ইংরেজির প্যারাগ্রাফ কিন্তু সেই যে লোডশেডিং পড়ে আসছো, আর্লি রাইজিং পড়ে আসছো, কোনো না কোনো সময় তুমি পড়ে আসছো, কিন্তু কথা হচ্ছে এখন আমাদেরকে ভালো করে নম্বর পেতে হলে আমাদেরকে ভালো করে পড়তে হবে, কিন্তু আমাদের হাতে সময় নেই। আর সময় থাকলেও আমরা সেগুলো ইউটিলাইজ করি নাই। সো আমি তোমাদেরকে যে কথাটা বলবো যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট এমন কিছু ট্রিক্স এবং ফরম্যাট দিব যেগুলো দিয়ে তুমি ভালো নাম্বার পাবে। অনেকে বলে যে ভাইয়া আপনারা যে ফরম্যাট দেন সেগুলোকে ভালো নাম্বার পাওয়া যাবে কিনা। সো ফরম্যাটটা আসলে লিখতে হবে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে। তুমি যদি মনে করো যে তুমি গতানুগতিক কোনো ফরম্যাট লিখে দেবে, তুমি আন্ডাও পাইতে পারো। ধরো একটা টপিক আসলে ওই টপিকের কিছুই নাই, তুমি একটা ফরম্যাট দিয়ে দিলে, ইট ইজ ভেরি এসেনশিয়াল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দিলে হবে না। তোমাকে ওই প্যারাগ্রাফ যেটা আসবে সেটা অনুযায়ী লিখতে হবে। তো আমি একবার শুরুতেই তোমাদেরকে যে বিষয়টা দেখাতে চাই সেটা হলো যে প্যারাগ্রাফ গুলো একটু টাইপস গুলা বলি, তোমাদের কি ধরনের প্যারাগ্রাফ আসার সম্ভাবনা আছে, একটু টাইপস গুলা চিন্তা করো। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্টস। এইটা গত বছরও ইম্পর্টেন্ট ছিল, এর আগেও ছিল। হ্যাঁ, এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ। দেখো এখানে যে সব পড়তে হবে তোমার সব পড়া লাগবে না, বাট আমি তোমাদেরকে সব পড়াবো না, কিন্তু তুমি পেরে যাবা। তোমরা যারা আজকে ফার্স্ট টু লাস্ট ক্লাস করবা মিনিমাম 30টা প্যারাগ্রাফ নিজে লিখতে পারবা, লিখে আসতে পারবা। সো আমি তোমাদেরকে সেইভাবে শেখাবো। ওকে ভাইয়া, যারা শেয়ার করেন, হ্যাঁ যারা শেয়ার করে নাই পাবা না, কিন্তু সবাই শেয়ার করে দাও, সবাই। ইয়েস। সো খেয়াল করে দেখো, এখানে আমি যে জিনিসটা বললাম সেটা হলো, তুমি ধরো তোমার প্যারাগ্রাফ অত ভালো জানা নাই বা তুমি অত ভালো পারেও না, কিন্তু হচ্ছে তুমি আজকের ক্লাসটা যদি করো, মনোযোগ দিয়ে যদি আজকের ক্লাসটা করো, তুমি মোটামুটি এটা শিওর থাকো যে তোমার আজকে অনেকগুলো প্যারাগ্রাফ তোমার মুখস্থ হয়ে যাবে। সো দেখো, রোড অ্যাক্সিডেন্ট খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমাদের এখানে ডেঙ্গু ফিভার ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট, এগুলো অনেকগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে। এইখানে তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে কি করতে হবে, ক্লাসটা করতে হবে, এবং পিডিএফটা তোমাদেরকে পেতে হলে অবশ্যই আজকে তোমাদের মেনশন করতে হবে এবং বন্ধুদেরকে জানাতে হবে। সো আমি এইখানে দেখো, দ্বিতীয় যেটা বললাম ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, তৃতীয় হচ্ছে ডেঙ্গু ফিভার আছে, গ্লোবাল ওয়ার্মিং আছে, ঠিক আছে, তারপরে দেখো প্রাইস হাইক আছে, ড্রাগ এডিকশন আছে, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট থেকে তোমাদের কি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ভিলেজ লাইফ এবং সিটি লাইফ, এই দুইটার মধ্যে পার্থক্য। এরপর দেখো স্কুল লাইফ এবং কলেজ লাইফ, এগুলো হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। তারপর দেখো টেকনিক্যাল এডুকেশন, জেনারেল এডুকেশন, জাঙ্ক ফুড, হেলদি ফুড, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, ওই যে ট্রেডিশনাল এডুকেশন বা হচ্ছে অনলাইন ক্লাস, এই দুইটা কাছাকাছি। সো এখানে আমরা এই যে কম্পারিজন, কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট যে প্যারাগ্রাফ গুলো আছে, এই যে এতগুলো দেখতেছো, দেখো এখানে 22টা প্যারাগ্রাফ আছে। সো এই 22টা প্যারাগ্রাফ মাত্র আমি দুইটা ফরম্যাটে শেখাবো। এখন অনেক ভাই আমার দুইটা ফরম্যাট পারবো না, নাইলে ভাই তুমি পারবা না। দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ আসবে, তোমাদের ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ আসবে, সেকেন্ড পেপারে একটা প্যারাগ্রাফ আসবে, টোটাল কয়টা প্যারাগ্রাফ? দুইটা প্যারাগ্রাফ আসবে। সো তুমি দুইটা প্যারাগ্রাফের জন্য প্রস্তুতি নিবা না। অনেকে ভাবে যে ভাই এই টপিক আমি বাদ দিয়ে দিব, না, বাদ দেওয়ার কোনো অপশন নাই। তোমাকে এই দুইটা প্যারাগ্রাফে ভালো করতে হলে তোমাকে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে খুঁটিনাটি সবকিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো আমি এখানে যতগুলো দিছি সবগুলো ইম্পর্টেন্ট না, বাট তুমি অটো পেরে যাবা, তুমি পারবা, ঠিক আছে। ধরো তুমি যেটা চাও না সেটাও তোমার হয়ে যাবে। এটা খুব ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না? ধরো তুমি কিছু চাচ্ছ না কিন্তু তোমার এটা হয়ে যাবে, সেটা অনেক বড় একটা বিষয় তোমাদের জন্য। আচ্ছা, একজন বলতেছে সাউন্ড প্রবলেম করতেছে, ঠিক আছে, ধরো তুমি যেটা চাও না সেটাও তোমার হয়ে যাবে। এটা খুব ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। সাউন্ড প্রবলেম হচ্ছে, তুমি কিছু চাচ্ছ না কিন্তু তোমার। আচ্ছা, সো খেয়াল করে দেখো, সাউন্ড একটু কমিয়ে দাও, অনেক বেশি সাউন্ড তো এইজন্য ইয়া লাগতেছে হয়তো। তো আসো এবার তোমাদেরকে যেটা বলছিলাম, দুইটা প্যারাগ্রাফ তোমাদের আসবে। এরপর দেখো ইম্পর্টেন্স দিয়ে, যেমন ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং ফিমেল এডুকেশন। সো এগুলা কিন্তু আমাদের এইভাবে আসতে পারে। আর ইম্পর্টেন্স না, এটা হচ্ছে ডে রিলেটেড, সরি এটা ভুল আসছে, ডে রিলেটেড, যেমন ভিক্টরি ডে, ভিক্টরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর হচ্ছে পয়লা বৈশাখ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সো এগুলো তুমি চাইলে একটা ফরম্যাটে লিখতে পারবা। সো আজকের ক্লাসে তোমার যে সব পড়তে হবে এরকম না, বাট
তোমাদেরকে আমি এমন ভাবে শেখাবো যেগুলো তোমরা ইজিলি গ্র্যাব করতে পারবা। আসো আরেকটা বিষয় বলি, সেটা হলো যে এইখানে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমার কম্পোজিশন, মানে আগামী ক্লাসে আমি তোমাদেরকে ফ্রি রাইটিং বা কম্পোজিশন পড়াবো। এখানে অনেকগুলো আছে, তোমার কম্পোজিশন হয়ে যাবে, প্যারাগ্রাফের সাথে কম্পোজিশন হয়ে যাবে। সো ওইভাবে কিন্তু আমি সাজিয়েছি আজকের ক্লাস এবং পরের ক্লাস। আজকে তো আমরা প্যারাগ্রাফ শিখলাম, পরের ক্লাস আমরা কম্পোজিশন শিখবো। তো আজকের ক্লাস তুমি ভালোভাবে মনোযোগ দিলে কম্পোজিশনটা হয়ে যাবে, এবং এইখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে যেগুলো তোমার কম্পোজিশনে কাজে লাগবে। তো আমি আজকের ক্লাস এবং আগামী ক্লাস 6 এবং 7 এই দুইটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? ওকে। সো এই যে এত এত প্যারাগ্রাফ, তোমার আসলে এত এত প্যারাগ্রাফ মুখস্থ করার দরকার নাই, পড়ারও দরকার নাই, আমি তোমাদেরকে সেভাবেই শিখাবো। আসো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্যারাগ্রাফে প্যারা নাই। অনেকেই প্যারাগ্রাফ কি করো, ধরো এখান থেকে শুরু করলা, 5 লাইন 3 লাইন 4 লাইন লিখে এখানে শেষ করলা, আবার আরেক প্যারা শুরু করলা। না, প্যারাগ্রাফ লিখতে হবে এক প্যারায়। কিন্তু তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি প্যারা প্যারা করে দিছি, তোমাদের মুখস্থ করানোর সুবিধার্থে আমি প্যারা করে দিছি। এটার জন্য আবার বলে দিচ্ছি, আমি শুরুতে বলে দিচ্ছি প্যারাগ্রাফে এক প্যারা দিয়ে লিখবা, প্যারাগ্রাফে কোনো হেডিং দিবা না। মানে হচ্ছে ওই যে ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কজ, ইফেক্ট, এগুলা দিবা না। বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি আজকে ফরম্যাটে দিয়েছি। এইখানে মাথায় রাখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে কি এক প্যারায়, প্যারাগ্রাফ লিখতে হবে কি এক প্যারায়। সো আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিয়ে 17টা প্যারাগ্রাফ শেখাবো। এখন এটার কথা মনে পড়লে তোমাদের বিভিন্ন ইউটিউব বা অনলাইনের ক্লাসের কথা মনে পড়ে যেতে পারে যে ভাই আমি তো মনে হয় এগুলা ক্লাসে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি। না, তোমরা এই ক্লাস কখনো দেখো নাই। যদিও অনেকে আমার পেট বেসে আছো, কিছু দেখেছো, আবার নতুন অনেকগুলো প্যারাগ্রাফ আমি এখানে অ্যাড করেছি। সো তোমাদেরকে বলতে চাই ভাইয়া, যে তুমি যদি প্যারাগ্রাফে ভালো করতে চাও তাহলে তুমি এক ফরম্যাট দিয়ে সব লিখতে পারবে না। যেমন এখানে যেগুলো আছে কজ এন্ড ইফেক্টের, যেমন রোড অ্যাক্সিডেন্টের কারণ কি, হ্যাঁ এটার ইফেক্ট কি, প্রতিকার কি, এই টাইপের যেগুলো আছে, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, এই একটা প্যারাগ্রাফে আমরা 17টা প্যারাগ্রাফ শিখে ফেলবো। এবং এগুলা লিখতে তুমি নম্বর পাবা মাস্ট। মার্কস কখনো তুমি 10-এর মধ্যে 9 পাবা, কখনো 8 পাবা, 7 পাবা, এর কম পাবা না ইনশাল্লাহ। সো আমি ধরে রাখবো যে তোমরা ইনশাল্লাহ যদি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো, সেখানে তোমরা একটা ভালো মার্ক পাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের তো টপিক সেন্টেন্স দিয়ে লিখতে হয়, যেমন রোড অ্যাক্সিডেন্ট কি, মনে রাখবা যদি কজ এন্ড ইফেক্ট দিয়ে আসে তাহলে এখানে রোড অ্যাক্সিডেন্ট কি বলার দরকার নাই। কারণ তোমাদের দেখো সিলেবাসে লেখা আছে কজ এন্ড ইফেক্ট। সো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ অথবা লিস্টিং এর ক্ষেত্রে তোমার লাগে, ধরো লিস্টিং প্যারাগ্রাফে অথবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তোমাদের কি লাগে। কিন্তু এখানে কজ এন্ড ইফেক্ট, কম্পারিজন, কন্ট্রাস্ট অথবা কোনো ডে রিলেটেড, হ্যাঁ এখন তুমি যদি বলো বিজয় দিবস কাকে বলে, এটা কি তোমার কি আসলে ব্যাখ্যা করার দরকার আছে? মাতৃভাষা দিবস কাকে বলে, এটা তো আমরা আসলে ওইভাবে মানে ডিফাইন করি না। সো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই যে কজ এন্ড ইফেক্ট এইগুলোই ম্যাক্সিমাম তোমাদের অনেক জায়গায় কমন পড়ে যাবে। সো এই কয়টা জাস্ট আমরা একটা ফরম্যাটে শিখবো। কয়টা ফরম্যাটে? একটা ফরম্যাটে। সবাই রেডি আছো? আসো, জাস্ট আমি তোমাদেরকে একটা ফরম্যাট দেখাবো। সো ওই ফরম্যাট অনুযায়ী তোমরা কি করবা শিখবো। শুরুতেই আমরা সাইবার বুলিংটা শিখবো বা সাইবার বুলিংটা লিখবো। এর আগে তোমাদেরকে আমি ফরম্যাটটা দেখাই। আবার বলতেছি ভাইয়া, ফরম্যাটের শুরুতে তোমরা অনেকে দেখবা ভাইয়া এখানে তো ইন্ট্রো আছে, ঠিক আছে, এখানেও তো আপনি ইন্ট্রো দিছেন, কজেস দিছেন, ইফেক্ট দিছেন, এগুলা লেখা লাগবে না। প্রথম কথা হচ্ছে ভাইয়া এগুলা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দিছি, এগুলা কিচ্ছু লিখবে না, এগুলা কিচ্ছু লিখবে না, কনক্লুশন এগুলা কিছু লিখবে না। এগুলো আমি লিখে দেওয়ার আরেকটা কারণ আছে, যদি কোনোভাবে তোমাদের কম্পোজিশন চলে আসে, দেখো ধরো তোমার প্যারাগ্রাফ আসলো না, তোমাদের কম্পোজিশন চলে আসলো। 25-এর কিন্তু নাই, 26 যারা আছে এদের কম্পোজিশন, তো 25-এর যারা এদের তো প্যারাগ্রাফই আসবে। সো যদি কম্পোজিশন আসে তখন তুমি এভাবে লিখতে পারবা। যদি কম্পোজিশন আসে বা ফ্রি রাইটিং আসে তখন তুমি এভাবে প্যারা করে লিখবা। যদি প্যারাগ্রাফ আসে তখন তুমি ভাই এই জায়গায় লিখবা না, এই সেন্টেন্সটা শুরু হবে এখান থেকে। আবার দেখো এই সেন্টেন্সটা শুরু হবে এখান থেকে, এই সেন্টেন্সটা শুরু হবে এখান থেকে। সো প্যারাগ্রাফে কয় প্যারা ভাইয়া? এক প্যারা। সো আসো আমরা 17টা প্যারাগ্রাফ শিখবো জাস্ট একটা ফরম্যাটের মাধ্যমে। আসো, এবং অনেকের প্রশ্ন ভাইয়া নম্বর পাবো কিনা, নম্বর পাবা কিভাবে সেটা কিন্তু আমি এখন দেখাই দিব, কোনো সমস্যা নাই। আসো দেখো, উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, এই লাইনটাকে লিখতে পারবো না বলো, মুখস্থ করে ফেলো। উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, আমরা অনেক বাধা বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে জীবনে
and dash is এখানে টপিকের নাম লিখবা। ধরো আসলো কি সাইবার বুলিং, আসলো কি আসলো সাইবার বুলিং। তাহলে সাইবার বুলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইন রিসেন্ট টাইমস। অনেকে বলে যে ভাই আমার মুখস্থ হয় না, কেউ মুখস্থ করবা না। তোমরা আবার বলতেছি, তোমরা কেউ মুখস্থ করবা না। যদি মুখস্থ করো তাহলে ধরা খেয়ে যাবা, যদি মুখস্থ করো তাহলে ধরা খাবা। তোমরা জাস্ট ভাইয়ের যে পিডিএফটা দিব, ভাইয়ের ক্লাসটা করো, তুমি কয়েকটা আমার সাথে পড়তে পড়তে তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথম লাইনটা কি ছিল? উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইন রিসেন্ট টাইমস। তাহলে এই প্রথম লাইনটা সবাই লিখতে পারবা কিনা বলো তো ভাইয়া? আচ্ছা, সো এখানে এই লাইনটা সবাই লিখতে পারবা, প্রথম লাইনটা উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ এন্ড ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইন রিসেন্ট টাইমস। এরপর দেখো ইট ইজ নাও আ মেজর কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এন্ড ইন আওয়ার কান্ট্রি, যে এটা বিশ্বব্যাপী, এটা বিশ্বব্যাপী, অনেক বেশি সাউন্ড হচ্ছে, হ্যাঁ এটা বিশ্বব্যাপী অনেক বেশি উদ্বিগ্নতার একটা বিষয়। এরপরে বলছে আমাদের দেশেও ক্রিয়েটিং নিউ প্রবলেমস এভরিডে, এবং এটা প্রতিদিন নতুন নতুন সমস্যা কি করছে? তৈরি করছে। এটা নতুন নতুন সমস্যা কি তৈরি করছে, বুঝতে পারছি? ওকে, সো খেয়াল করে দেখো ভাই আপুরা, যারা তোমরা যারা আগের যে পাঁচটা ক্লাস করেছো, যারা মুখস্থ করতে পারো না, আমি বলতেছি ভাই ক্লাসটা করো আর বাসায় রিডিং করবা, আর কিচ্ছু করা লাগবে না, বুঝাইতে পারছি? ওকে, এবার দেখো টু ওভারকাম ইট উই মাস্ট আইডেন্টিফাই দ্য কি রিজনস বিহাইন্ড দ্য ইস্যু এন্ড এলিমিনেট দেম ফ্রম দ্য রুট। সো যেহেতু এইখানে সাইবার বুলিং এর অবশ্যই ঘটার কারণ থাকে, এর পেছনের ইফেক্ট, এই কারণের পরে এর ইফেক্ট হয়। যদি সাইবার বুলিং হয় তাহলে সেই ক্ষেত্রে কি ইফেক্ট পড়ে এবং এর প্রিভেনশন কি। সো এটাই বলেছে যে বিহাইন্ড দিস ইস্যু এন্ড এলিমিনেট দেম ফ্রম দ্য রুট, এবং এগুলো একবারে মূল থেকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। সো এইটা তুমি বেশি না 6-7 বার পড়লে তোমার মাথায় আটকে যাবে। এরপরে কি বলেছে দেখো, সেভারাল ফ্যাক্টরস ডিরেক্টলি, এবার তুমি কজেসটা নিয়ে আসবা যে সেভারাল ফ্যাক্টরস ডিরেক্টলি কন্ট্রিবিউট টু দ্য রাইজ অফ ড্যাশ, যে কিছু বিষয় আছে যেগুলো একবার সরাসরি অবদান রাখে কিসের জন্য? সাইবার বুলিং এর জন্য। কিসের জন্য? সাইবার বুলিং এর জন্য। দ্য মেইন কজেস ইনক্লুড, এখন এই কারণগুলো কি কি, এই লেখাটার উপরে কয়েকটা পয়েন্টের উপর ডিপেন্ড করে তুমি আসলে ফুল মার্কস পাবা কিনা। অনেক টিচার তোমার এই লেখা থেকে 10-এ 10 দিবে, কারণ তুমি এখানে ইনফরমেশন ঠিক দিচ্ছ। এইবার আসো ভাইয়া, খেয়াল করে দেখো, এখন তুমি দেখো এই কয়েকটা কজ লিখবা। যেমন একটা হচ্ছে কি মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এই যে সাইবার বুলিং হচ্ছে এর প্রধান কারণটা কি? যে মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা লিখলা। ল্যাক অফ ডিজিটাল লিটারেসি, যে ডিজিটাল শিক্ষার অভাব। এখানে আমি 4টা দিছি, তুমি 4টা না 2টা লিখলো তোমাকে টিচার নাম্বার দিবে। আমি একটু বেশি দিছি যে তুমি 2টা লিখলো নাম্বার পাবা। তাহলে তুমি লিখো ইনক্লুড কজ নাম্বার 1 লিখবা কি ভাইয়া? যে মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া। নাম্বার 2 এখানে কমা দিয়ে লিখবা ল্যাক অফ ডিজিটাল লিটারেসি, অথবা অ্যানোনিমিটি অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটে পরিচয় গোপন রাখা। তার হচ্ছে উইক সাইবার লজ, আমাদের যেই সাইবার আইন এটা খুবই, ঠিক আছে ভাই, এটা খুব সহজ, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, মুখস্থ হয়ে যাবে আশা রাখি আমি ইনশাল্লাহ। তো এখানে তুমি কয়েকটা কজ লিখলা, 2টা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত লিখতে পারো, সমস্যা নেই। সো আমি বলবো যে 2-3টা লিখলেই হবে। ফার্দার ফুয়েল দ্য প্রবলেম, এবার দেখো প্রথম তুমি 2টা লিখলা, তুমি চাইলে অ্যাডিশনাল দিয়ে ব্যবহার করলে বেটার। তো আমি কেন অ্যাডিশনালি ব্যবহার করলাম জানো? এই অ্যাডিশনালি, মোর ওভার, এরকম ওয়ার্ডগুলো থাকলে টিচাররা খুশি হয়। তো ধরো তুমি এখানে 1টা 2টা লিখলা, আর অ্যাডিশনালি 1টা লিখলা, 3টা লিখলা। আমি এখানে তোমার 4টা দিছি, তুমি চাইলে 4টা লিখতে পারো। শুরুতে 2টা লিখলা আর অ্যাডিশনালি 2টা লিখলা, ঠিক আছে? ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তুমি কেন নম্বর বেশি পাবা এটার প্রধান কারণ হচ্ছে তুমি এটার সাথে রিলেভেন্ট লেখা লিখতেছো। ফরম্যাট একটাই, কিন্তু তুমি রিলেভেন্ট লেখা লিখতেছো। তাহলে দেখো তুমি কি লিখলা? মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, আমাদের সাইবার বুলিং কেন হয়? যে আমরা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করি। ল্যাক অফ ডিজিটাল লিটারেসি, আমাদের ডিজিটাল শিক্ষার অভাব আছে। তারপর হচ্ছে অ্যানোনিমিটি অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটে আমাদের কি গোপন রাখা যায় পরিচয়। তারপর হচ্ছে উইক সাইবার লজ, আমাদের সাইবার আইনটা কি দুর্বল। এরপর দেখো প্রবলেম মেকিং ইট মোর সিভিয়ার অ্যান্ড পারসিস্টেন্ট, তাহলে এখানে কজগুলো লিখলা। এবার দেখো ড্যাশ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস, এবারে তুমি ইফেক্ট লিখবা। আবার বলতেছি ভাইয়া প্যারাগ্রাফ আসলে এই জিনিসগুলো লিখবা না, তোমরা এক ডিলে 2 পাখি মারতেছো। প্যারাগ্রাফ পড়লে কম্পোজিশন লিখতে পারবা, এই জন্য আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিছি যাতে করে প্যারাগ্রাফ আসলে তো এগুলো লিখবা না, মানে হচ্ছে এই পয়েন্টগুলো লিখবা না, কিন্তু যদি কম্পোজিশন আছে তখন লিখবা। সো এরপর দেখো ড্যাশ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস, তাহলে এবার
টপিকের নামটা দিলা যে সাইবার বুলিং হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস অন আওয়ার লাইফস, ইট ক্রিয়েটস নিউমারাস কমপ্লিকেশনস, এটা অনেক বেশি জটিলতা তৈরি করে। কমপ্লিকেশন অর্থ কি? জটিলতা। কজেস সাফারিং, যেটা দুর্ভোগ ঘটায়। অ্যান্ড ডিসরাপ্ট আওয়ার পিস, আমাদের শান্তি বিঘ্ন করে, ঠিক আছে, বা শান্তি ব্যাহত করে। পিপল ফেস সিরিয়াস ডিফিকাল্টিস, দেখো মানুষ অনেক মারাত্মক জটিলতা মুখোমুখি হয় ডিউ টু দিস ইস্যু, এই ইস্যুর কারণে বা এই সমস্যার কারণে। হুইচ রেজাল্টস ইন প্রবলেমস লাইক ইফেক্টস, এবং ইফেক্টগুলো তুমি কি লিখতে পারো? মেন্টাল ডিপ্রেশন। তাহলে ইফেক্টগুলো লিখো যে এটার কারণে কি হচ্ছে? মেন্টাল ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস হচ্ছে, উদ্বেগ এবং মানসিক চাপ। আজকের ক্লাস যারা শেয়ার করবে না তারা কিন্তু পিডিএফ দেখো। আজকের এটা খুবই কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট করে এটা বানাইছি। ওকে ভাইয়া, গ্রামারের একটা শর্ট কোর্স আনেন, এইভাবে পড়িয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের 80 মার্কের পড়া কিন্তু আমি পড়াইয়া দিচ্ছি, আর 120 তোমরা ভালোভাবে পড়ো। গ্রামারে তোমাদের 60 মার্ক, গ্রামারে 60 মার্ক, ইংলিশ ফার্স্ট পেপারে 60 মার্ক। সো এই 60-60তে তোমাকে খেলে দিতে হবে। গ্রামারে টার্গেট রাখবা 50, কোনো কথা নাই। 50 মার্ক টার্গেট রাখবা, 50 মার্ক, 50% না, 50 মার্ক সম্ভব, সম্ভব। গ্রামারে 50 পাওয়া সম্ভব ইজিলি, যদি তুমি এখন থেকে সিরিয়াস হও। অনেক বলে ভাই এগুলা বললেন না। আচ্ছা দেখো, মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, তারপরে সোশ্যাল আইসোলেশন, তারপরে সুইসাইডিয়াল টেন্ডেন্সিস। অনেকে সাইবার বুলিং এর কারণে আত্মহত্যা প্রবণতার মধ্যে দিয়ে চলে যায়। সো এখানে দেখো তুমি ইফেক্টগুলো দুই একটা লিখলা। এবার দেখো আলটিমেটলি ইট ড্যামেজেস আওয়ার ওয়েলবিং অ্যান্ড প্রিভেন্টস আস ফ্রম লিডিং আ পিসফুল লাইফ। এটা আমাদের শান্তি কল্যাণ নষ্ট করে এবং এটা আমাদের পিসফুল লাইফ, আমাদের শান্তিপূর্ণ জীবনকে ব্যাহত করে। এরপরে দেখো কি বলেছে, প্রিভেনশন, কন্ট্রোলিং ড্যাশ, কন্ট্রোলিং। তাহলে কন্ট্রোলিং কি ভাইয়া? সাইবার বুলিং ইজ টাফ বাট পসিবল, যে এটা কন্ট্রোল করা খুব কঠিন বাট সম্ভব। কিভাবে? উই শুড অ্যাক্ট কুইকলি অ্যান্ড টেক স্টেপ লাইক প্রিভেনশন লিখলা, ধরো একটা বা দুইটা লিখলা। স্ট্রং প্রাইভেসি সেটিং, তুমি প্রাইভেসি সেটিং স্ট্রং করো। তারপর রিপোর্টিং অ্যাবিউসিভ অ্যাকাউন্টস, ধরো তোমাকে কেউ ডিস্টার্ব করছে, তুমি রিপোর্ট করো, ফেসবুকে বা মেটাতে তুমি রিপোর্ট করতে পারো। এরপর দেখো প্যাটার্নাল সুপারভিশন, বাবা মা তদারকি থাকতে হবে, ঠিক আছে। তুমি এদিক সেদিক চলে যাবা, বাবা মা তোমাকে দেখবে না, তাহলে তো সমস্যা আছে, ঠিক আছে। ভাইয়া একটা শর্ট কোর্স আনেন। আচ্ছা আসো। সো এরপরে খেয়াল করে দেখো, স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট, স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট। এখানে তোমার কি রাখতে হবে? যে কঠোর আইন প্রয়োগ করতে হবে। সো এইখানে ভাইয়া তুমি 2-4টা লিখবা। এখন আমাকে বলো, তুমি লিখার পরে কি দাঁড়াইলো? ধরো তুমি লিখলা স্টেপস লাইক স্ট্রং প্রাইভেসি সেটিং, এরপর কমা দিয়ে লিখলা রিপোর্টিং অ্যাবিউসিভ অ্যাকাউন্টস, ঠিক আছে। এরপরে লিখলা প্যাটার্নাল সুপারভিশন অথবা স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট। এগুলো লিখলে তোমার সুন্দর হয়ে যায় না? এরপর রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড ফলো প্রপার প্ল্যান। এরপর হচ্ছে বাই নোয়িং দ্য কজেস অ্যান্ড অ্যাক্টিং ফাস্ট উই ক্যান রিডিউস অ্যান্ড ড্যাশ উই ক্যান রিডিউস সাইবার বুলিং অ্যান্ড সলভ ইট স্টেপ বাই স্টেপ। এখন বলো টিচার নাম্বার দিবে কিনা? বলো এটা লিখলে শিক্ষক নম্বর দিবে কিনা? তোমাদের কাছে আমি মতামত শুনবো। বলো এইভাবে লিখলে তুমি নম্বর পাবা কিনা? তোমরা নিজেরাই বলো ভাইয়া, চান এইভাবে লিখলে টিচার নাম্বার দিবে কিনা? ভাইয়া পুরা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বলো, পাবা কিনা? ভাইয়া ওয়ান শট কোর্স আনেন। আরে বাবা কত কিছু। দেখো আমি তোমাদেরকে বলি যে তোমরা এখানে যারা আছো বলো তো, এইখানে এইভাবে লিখলে নম্বর তোমরা পাবা না ভাইয়া? ইনশাল্লাহ আমি তোমাদের বলছি, ইনশাল্লাহ তোমরা নম্বর পাবা, দিবে, নাম্বার দিবে। আসো একটা শেষ, আমরা এই ফরম্যাটে সব লিখবো। সো দেখো আমরা এই ফরম্যাটেই সবগুলো লিখবো। এই যে বসায় দিলাম, উই ফেস মেনি সাইবার বুলিং দিলাম। দেখো এই যে যেগুলো পড়াইছি এগুলো খালি বসায় দিলাম। দেখো দেখো, we face many challenges in life and cyberbullying is one of the most alarming in recent times. It is now a major concern worldwide and in our country. তোমরা আমার ক্লাস করতে করতে মুখস্থ করে ফেলবা। তুমি শিওর থাকো, তুমি যদি আজকে ক্লাস মনোযোগ দাও তুমি এমনিই পারবা ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখো টু ওভারকাম ইট উই মাস্ট আইডেন্টিফাই দ্য কি রিজনস বিহাইন্ড, দেখো বিহাইন্ড দিস ইস্যু অ্যান্ড এলিমিনেট দেম ফ্রম টু রুট সেভারাল। দেখো আমি কিন্তু কোনো ইয়ে দেই না। দেখো আমি যখন লিখেছি প্যারাগ্রাফ তখন কিন্তু আমি কোনো কি দেই নাই, প্যারা দেই নাই,
সব লিখতেছি দেখো। several factors directly contribute to the rise of cyberbullying. The main causes includes misuse of social media, lack of digital literacy, anonymity of the internet, and desire for revenge or dominance. Additionally, weak cyber, lack of paternal supervision, easy access to digital device further fuel problem. ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো আমরা কয়েকটা আমি বেশি করে দিছি, কিন্তু তোমাদের এখানে দরকার নাই, আমি একটু বেশি করে লিখে দিছি, বাট তোমরা এই পয়েন্ট থেকে 2টা 3টা করে লিখে দিবা, শেষ। এত বেশি লেখারও দরকার নাই। আমি তো বলে দিলাম যে তোমরা যদি 4টা না 5টা না 6টা না 2টা করে লিখো তাইলেও পারবা। এবার আসো, আমরা এখন চলে যাব পরবর্তীতে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার একই ফরম্যাট দিয়ে আমরা ডেঙ্গু ফিভার লিখবো। আসো, একটা জিনিস দিয়ে আমরা ডেঙ্গু ফিভার লিখবো। তাহলে দেখো, উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ অ্যান্ড ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইন রিসেন্ট টাইমস। দেখো, এই যে দেখো ডেঙ্গু, আমাদের যে ডেঙ্গুর ইফেক্ট, ডেঙ্গু কেন হয়, ডেঙ্গুর প্রভাব কি, এবং ডেঙ্গু কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এই জিনিসটা আমরা লিখবো। তাহলে এখানে দেখো সেম জিনিসই থাকবে, তুমি খালি কজ লিখবা। যেমন দেখো, এডিস মসকিটো বাইটস, এটা কেন ঘটে, কারণ হচ্ছে এডিস মশা কামড়ায়। তাই দেখো, এডিস মসকিটো বাইটস, তাহলে এটা কমা দিয়ে লিখলা। এরপর লিখলা স্ট্যাগনেন্ট ক্লিন ওয়াটার, জমে থাকা পানি, দেখবা যে পানি জমলে মশা হয়, পানি জমলে মশা হয়, ছোট ছোট মশা, ঠিক আছে। এরপর দেখো ল্যাক অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এজন্য কি হয়, ডেঙ্গু হয়। তারপর দেখো আনকভার্ড ওয়াটার পটস, খালি মানে পানির পাত্রতে পানি আছে কিন্তু সেটা খোলা। সো এগুলাতে আসলে কি হয়, এখানে তোমার এই 2-3টা কজ তুমি লিখবা। প্রথম লিখলা 2টা, এডিশনাল দিয়ে দেখলা 2টা, অথবা প্রথম 3টা এডিশনালি একটা লিখলা, অথবা প্রথমে একটা পরে একটা এডিশনালি দিয়ে লিখলা। তোমার যদি 4টার মধ্যে 4টা মনে না থাকে, আরে ভাই ডেঙ্গু জ্বরের কারণ এটা তো সবাই জানো, তাই না? এখানে যারা আছো ভাই, প্যারাগ্রাফ তো ছোট হয়ে যায়, কি বলে রে ভাই, তোমাদের আসবে 150 ওয়ার্ড, এখানে আছে প্রায় 200-250, তোমরা ছোট করবে আরো, এর চেয়ে আর বড় লিখার দরকার নাই। অনেকে ভাবো যে কি করবা, যে তোমরা যত বেশি লিখবা তত বেশি টিচার নাম্বার দিবে, না, এখন আর এই দুনিয়া নাই, পেজ গুনে গুনে তোমাদের নাম্বার দেওয়ার সুযোগ কমে গেছে। আচ্ছা, তোমাদের এখানে কারা কারা সায়েন্সের আছো, ফিজিক্স ওয়ার্কশপ শুরু হবে 15 তারিখ থেকে, কারা কারা সায়েন্সের আছো বলো তো? তারা হচ্ছে আমাদের দেখো টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে ভাই বাংলা নিবেন, হ্যাঁ বাংলাও নিব। তাহলে দেখো কজগুলো লিখলা। এরপর দেখো ড্যাশ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস অন আওয়ার লাইফস, ইট ক্রিয়েটস নিউমারাস কমপ্লিকেশন, কজেস সাফারিং, ডিজার্ভস পিস। এবার তুমি ইফেক্ট লিখবা। দেখো ইফেক্ট কি, হাই ফিভার এন্ড হেডেক, তীব্র জ্বর ও মাথা ব্যথা হয়। দেখবা যাদের ডেঙ্গু জ্বর হয়েছে অনেক কি হয়, তাহলে হাই ফিভার অ্যান্ড হেডেক, তীব্র জ্বর ও মাথা ব্যথা থাকে। পেইন বিহাইন্ড দ্য আইজ, চোখের পেছনে ব্যথা হয়, এখানে ব্যথা হয়, বুঝছো? এরপরে দেখো কি হয়, স্কিন র্যাশেস, যে র্যাশ হয়, লাল দাগ হয়, হ্যাঁ স্কিন লাল দাগ হয়ে যায়। এরপরে তুমি লিখতে পারো যে এখানে রিস্ক অফ ডেথ, অনেক সময় কি হয়ে যায়, সিভিয়ার কেজে মারা যায়, তাহলে এটা হচ্ছে প্রভাব। এবার তুমি প্রতিকার লিখবা। যেমন দেখো প্রতিকার কি, কন্ট্রোলিং ড্যাশ ইজ টাফ বাট পসিবল, উই শুড অ্যাক্ট কুইকলি, টেক স্টেপ লাইক প্রিভেনশন। এখন প্রিভেনশনগুলো লিখবা। তাহলে দেখো ইউজিং মসকিটো নেটস, যে মশার দেখো ওই মশার জাল বা মশারি টাঙ্গাতে হবে, মশারি ব্যবহার করা। ক্লিনিং সারাউন্ডিংস, আশেপাশে সব কিছু ক্লিন করতে হবে। মনে রাখবে কজ এবং প্রিভেনশন কাছাকাছি, এই কজ কারণ এবং প্রতিরোধ এই 2টা কাছাকাছি, মানে এটা যা হবে এইটাই তুমি কাছাকাছি। যেমন ওইখানে বলছে এডিস মশা কামড়ায়, তার মানে তোমার মশারি টাঙ্গাইতে হবে। এরপর দেখো ক্লিনিং সারাউন্ডিংস, চারপাশ পরিষ্কার করতে হবে। তারপর দেখো ডেস্ট্রয়িং মসকিটো ব্রিডিং সাইটস, মানে যেখানে যেখানে মশা হইতে পারে, প্রজনন হইতে পারে, সেখানে তোমার কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এরপরে বলেছে রেজিং পাবলিক অ্যাওয়ারনেস, তো এখানে দেখো রেজ অ্যাওয়ারনেস যেহেতু আছে, তোমার আর লাস্টেটা লেখার দরকার নেই। সো তুমি নিজেই বুঝবা কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না। সো এখানে যদি এইভাবে লিখো, বলো এই পয়েন্টগুলো যদি দিয়ে তোমাকে লিখতে বলে বা লিখো, তুমি নাম্বার পাবা না ভাইয়া? তাহলে ডেঙ্গু ফিভার পারবা কিনা বলো, ডেঙ্গু ফিভার পারবা কিনা? একটা ফরম্যাটেই তোমাদের 17টা শেষ। এখন আসো, আর অনেকে তোমাকে শিখাবে সবগুলোর জন্য একটা আন্ডা পাবা, সবগুলোর জন্য একটা লেখা যাবে না। তোমরা অনেকেই বলো ভাই এতগুলো ফরম্যাট, আমি প্রত্যেকটা 2টা-3টা করে ফরম্যাট দিছি, রিপোর্ট রাইটিং বলো 2টা-3টা, তারপর হচ্ছে সবগুলা দিছি। এখন এগুলো নাকি তোমাদের চাপ, ভাই তাইলে তোমার আর পড়াশোনা করার দরকার নাই। তুমি যদি একটা ফরম্যাট দিয়ে পাস করতে চাও, ভালো করতে চাও, তুমি পারবা না। এত তো স্টুডেন্ট ফেল করছে কেন, গত বছর 38 জন ফেল করছে প্রতি 100 জনে। তাহলে তুমি ভাই পড়াশোনা না করলে এবার পাস করবা না।
এখনো সিরিয়াস হও, ফাইজলামি করো না, ভাইবো না যে ভাইয়া আরো সহজভাবে দেন, আর সহজভাবে না, সহজভাবে দিব, তুমি মুখস্থ করবা, লিখবাও, নম্বর পাবা না, তো লাভ কি? ওটা তো কোনো লাভ হবে না, তাই না? সো এবার আসো ডেঙ্গু ফিভার বাদ দিয়ে আমরা যদি আরেকটা পড়ি, ডেঙ্গু ফিভার গেল, এবং ডেঙ্গু ফিভার কিভাবে, এই যে তোমাদেরকে লিখে দিলাম, এটাও লিখে দিলাম। এবার আসো তোমাদের গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট, সো আমরা এই ফরম্যাটে লিখবো, সেম জিনিস। সো উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, হ্যাঁ, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য অ্যালার্মিং রিসেন্ট টাইম ইজ নাও মেজর কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, একই জিনিস লিখবা। এরপরে কজ লিখবা, ধরো এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রথম যে কারণটা সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। স্বাভাবিকভাবে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে কি, দেখো গ্রিন হাউস ইফেক্ট, তাহলে বসায় দাও কজ নাম্বার 1-এ। এবার কমা দিয়ে লিখো ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, গাছপালা কাটা। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর পেছনের আরেকটা কারণ হচ্ছে ডিফরেস্টেশন, বন উজাড় বা গাছ কাটা। এরপরে দেখো 3 নম্বরে তুমি বসাবা যে তুমি বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পুরানো। এরপরে তুমি লিখতে পারো এডিশনালি, তুমি 4টা-5টা অনেক, আমি বলবো যে 2টা-3টা লিখলে হবে, ঠিক আছে? এরপর দেখো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত শিল্পায়নের কারণে গাছপালা কাটতে হচ্ছে এবং সেখানে তোমার কি ওয়ার্মটা বা ওয়ার্মিং হচ্ছে। সো এখানে তুমি কজ লিখলে, এবার দেখো একই কথা, দেখো একই জিনিস, এবার তুমি ইফেক্টস গুলা লিখবা। কোনো চেঞ্জ আছে ফরম্যাটে? কোনো চেঞ্জ আছে ফরম্যাটে? চেঞ্জ নাই। এখন আসো, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটার কারণে কি কি ক্ষতি হচ্ছে, প্রভাবটা কি, সেটা আমরা দেখবো। যেমন দেখো রাইজিং সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পায়, সমুদ্রপৃষ্ঠ রাইজিং সি লেভেলস, দেখো রাইজিং সি লেভেলস, রাইজিং সি লেভেলস মানে কি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া, তার মানে পানি বাড়ে, নদী ভাঙ্গন হয়। তারপরে দেখো মেল্টিং অফ পোলার আইস, মেরু অঞ্চলে বরফ গলে যায়, মেল্ট মানে কি হয়, গলে যায়, বরফ গলে যায়, কি পোলার আইস। মেরু অঞ্চল, মেরু অঞ্চলের বরফকে বলা হয় পোলার আইস, পোলার আইস। তো এই পোলার আইস কি হচ্ছে, বরফ গলে যায়। ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়। আমাদের এই পৃথিবীতে পানি অনেক বেশি, যদি আরো পানি বেড়ে যায় তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হয়ে যায়। ওকে, এরপরে দেখো থ্রেট টু হিউম্যান হেলথ অ্যান্ড ওয়াইল্ড লাইফ, যে জনস্বাস্থ্য এবং বন্যপ্রাণীর জন্য এটা হুমকি হয়ে যায়। জনস্বাস্থ্য এবং যেই প্রাণী আছে তাদের কি হয়ে যায়, হুমকির সম্মুখীন হয়, তারা কি হুমকির সম্মুখীন হয়। ভাইয়া এই প্যারাগ্রাফ দিয়ে সমস্যা সংক্রান্ত লেখা যাবে? ভাই তোমাদেরকে বলি, এই যতগুলো প্যারাগ্রাফ, 70টা প্যারাগ্রাফের বাইরে কিছু লিখতে যায়ও না। যদি আসে, যদি সমস্যা সংক্রান্ত আসে তাহলে এইভাবে লিখবা, কেন হয়, কি কি, এই কারণগুলো তোমার 2-1টা লিখে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবা না। ধরো তুমি এখান থেকে দেখে দেখে ফরম্যাট লিখে নাম্বার পাবা না, কিন্তু এখানে তোমার 2-1টা জিনিস দিয়ে দিতে হবে, ঠিক আছে? বা ফিজিক্স ওয়ার্কশপ 15 তারিখ থেকে ফিজিক্স ওয়ার্কশপ, ওকে, যারা শেয়ার করেছো পিডিএফ পাবা। এবার আসো ইফেক্টগুলা কি আমরা দেখলাম, এবার হচ্ছে প্রতিকার কি। দেখো প্রতিকার কি হইতে, প্ল্যান্টিং মোর ট্রিজ। ওই যে বললাম যে কজের সাথে প্রিভেনশনের একটা সম্পর্ক আছে, এখানে বলেছে ডিফরেস্টেশন আর এখানে বলছে প্ল্যান্টিং মোর ট্রিজ, যে অনেক গাছপালা কি করতে হবে, লাগাতে হবে। ইউজিং রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে। রিডিউসিং কার্বন ইমিশনস, যে কার্বন নিঃসরণ কমানো। ক্রিয়েটিং ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস, আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা। এখন কেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস হবে, এর কারণ হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল, এটা গ্লোবাল, এটা দেশের ইস্যুরা, এটা বিশ্বের, সেই জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস হবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, সো আসো এরকম আরো কিছু আমরা যদি দেখি, সেটা আমি তোমাদেরকে বসায় দিছি যে কি কি লিখতে হবে। এখন আসো যদি আমি তোমাদেরকে বলি যে লোডশেডিং, দেখো লোডশেডিং, লোডশেডিং স্কুল লাইফে পড়ো নাই এরকম কেউ আসো, জীবনও পড়ো নাই, বলো লোডশেডিং পড়ো নাই এরকম কেউ আসো তোমাদের মধ্যে? কেউ আসো যে ভাই লোডশেডিং এটা জীবনও পড়ি নাই? আমার বিশ্বাস হয় না যে এখানে কেউ আছো যে লোডশেডিং এটা তোমরা কোনোভাবে পড়ো নাই। দেখো, সো লোডশেডিং কেন হয়, এর প্রভাব কি এবং এর প্রতিকার কি। সো লোডশেডিং প্রধানত কেন হয়, শর্টেজ অফ ইলেকট্রিসিটি প্রোডাকশন। দেখবা গরমকালে লোডশেডিংটা একটু বেশি হয়, গরমকালে কি লোডশেডিংটা একটু কি বেশি হয়, কেন হয়, কারণ তুমি আমি যে ব্যবহারটা করি এটা আমরা শীতকালে কি আমরা এসি চালাই, শীতকালে ফ্যান চালাই না। এই যে যখন এসি চালাও ফ্যান চালাও তখন হুট করে কি সবার ব্যবহার বেড়ে যায়, আর আমাদের তো একটা যোগান আছে তাই না। সো আমাদের যে চাহিদা এবং আমাদের যে উৎপাদন বা যোগান এটা আমাদের কম হয়ে যায়, ঘাটতি, শর্টেজ
শর্টেজ অফ ইলেকট্রিসিটি প্রোডাকশন, দেখবা গরমকালেই তোমার কি হচ্ছে, বেশি হচ্ছে, কিন্তু শীতকালে কিন্তু তোমার কারেন্ট মানে যেটাকে আমরা ইলেকট্রিসিটি বলি, ইলেকট্রিসিটি যায় না। এরপর দেখো ইলিগ্যাল কানেকশন অ্যান্ড পাওয়ার থেফট, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরি থাকে। মানে যতটুকু যে আমি বললাম যে তোমরা এখানে যারা আছো, যে আমার 1000 মানুষ আছো বাসায়, এখন তোমরা 1000 মানুষের জন্য আমি কি করলাম, 1000টা ধরো তোমরা আমার এখানে বেড়াতে আসছো, আমার ক্লাসে বেড়াতে আসছো, তোমাকে আমি বিরিয়ানি দিব, কি দিব, বিরিয়ানি। সো বিরিয়ানি দিব, তো আমি জানি যে আমার এখানে তোমরা কতজন, 1000 জন আছো, তাহলে খেয়াল করে দেখো এই বিরিয়ানি যে 1000 জন আছে, এই 1000 জন্য আমি 1000 প্লেট আনলাম, কিন্তু এর মধ্যে কিছু থেফট চোর ছিল যারা দুইটা দুইটা করে নিয়ে নিছে, মানে এরকম 100 জন দুইটা নিয়ে নিছে, তার মানে কি হচ্ছে ওই 900 জন পাচ্ছে আর 100 জন পাচ্ছে না, কারণ এই 900 জনের মধ্যে কেউ দুইটা নিয়ে নিছে। সো এই জিনিসটাই বোঝাচ্ছে ইলিগ্যাল কানেকশন এন্ড পাওয়ার থেফট, কারণ আমি জানি এতটুকু আমার দরকার কিন্তু এর মধ্যে চুরি হয়ে গেছে। এরপর দেখো ইনক্রিজিং ডিমান্ড ফর পাওয়ার, যে আমাদের এই বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। দেখো আগে সবার ঘরে মোবাইল ছিল না, আগে সবাই সবকিছু বন্ধ করে ঘুমিয়ে যাইতো, আর এখন রাত 12টা 1টা পর্যন্ত খালি চলে মোবাইল, ফ্যান আর টিভি, অনেক কিছু চলে। সো এই জায়গাগুলোতে আমাদের কি বাড়তেছে, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো টেকনিক্যাল ফল্টস এন্ড মিসম্যানেজমেন্ট, অনেক সময় লোডশেডিং কি হয়, যেমন আমাদের ক্লাসের মধ্যে হুট করে দেখবা যে লোডশেডিং হয়, এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হুট করে হয়ে যায় অনেক সময়। সো এই জিনিসগুলো হয়। দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি প্যারাগ্রাফ, এমনভাবে পড়াচ্ছি যাতে করে তোমরা কম্পোজিশনও পেরে যাও। কম্পোজিশন ক্লাস কালকে নিব, বাট আমি তোমাদের কেমনভাবে পড়াচ্ছি কম্পোজিশনটাও যেন তোমাদের হয়ে যায়। আবার বলতেছি, আমার ক্লাসের সাথে কেউ যদি বলো যে ভাইয়া এরকম তো এরকম হয়, আমি এই ফরম্যাট পড়বো না, আমি এক ফরম্যাটই সব লিখবো, ভাই তুমি চলে যাও, কিন্তু এই ফরম্যাট লিখলে তুমি নম্বর পাবা, ভালো নম্বর পাবা ইনশাল্লাহ। ওকে, সো খেয়াল করে দেখো এবার ইফেক্টগুলো দেখো। ডিসরাপশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। ধরো যখন বিদ্যুৎ চলে যায় হুট করে বন্ধ হয়ে গেলে এটা উৎপাদন ব্যাহত হয়। তারপরে সাফারিং অফ স্টুডেন্ট ডিউরিং এক্সামস, বিশেষ করে বিদ্যুৎ না থাকলে যদি ধরো তুমি কক্ষতে পরীক্ষা দাও, অনেকের চোখে সমস্যা, অনেকের দেখা যাচ্ছে গরম অনেক বেশি, তো এখানে ক্লাসে বা তুমি যে ক্লাসরুমে বসে পরীক্ষা দাও এটা হয়। এরপর স্পয়েলেজ অফ ফুড অ্যান্ড রেফ্রিজারেশন, ফ্রিজে রাখা খাবারটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, স্বাভাবিক। দেখবা যে অনেকদিন কারেন্ট না থাকলে এগুলো কি নষ্ট হয়ে যায়। তারপরে দেখো ইন্টারাপশনস অফ হসপিটাল অ্যাক্টিভিটিস, হাসপাতালে কার্যক্রম বিঘ্নিত হয়। হ্যাঁ, এরপরে তুমি দেখো, তুমি যদি এর প্রতিকার লিখো তাহলে প্রতিকারের জায়গায় প্রতিকার, সেটিং আপ নিউ পাওয়ার প্ল্যান্টস, এভাবে লিখলে ভাইয়া তুমি মাস্ট নাম্বার পাবা। আবার বলতেছি ভাইয়া যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখো। তোমার কাছে মনে হইতে পারে কঠিন, কিন্তু কয়েকবার পড়লে তুমি এটা যদি বেশি না 39 বার না 19 বার পড়ো, 19 বার পড়লেই তোমার মাথায় ঢুকে যাবে। এবং প্রত্যেকটা রিডিং পড়বে, একটা একটা করে রিডিং পড়বে, তুমি এমনি পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো সেটিং আপ নিউ পাওয়ার প্ল্যান্টস, যেহেতু শর্টেজ তার মানে এখানে তোমাকে পাওয়ার প্ল্যান্ট কি করতে হবে, বাড়াতে হবে। তারপরে দেখো স্টপিং ইলিগেল পাওয়ার কানেকশন, ওই যে দেখো কানেকশন ছিল তুমি এটা স্টপ করবা। ইউজিং সোলার এনার্জি অ্যাজ এন অল্টারনেটিভ, যে সৌরবিদ্যুৎ ব্যবহার করতে বলছে, তা আমাদের দেশে সৌরবিদ্যুৎ ব্যবহার হয়, আরও ব্যবহার করা উচিত বেশি বেশি। এরপর দেখো ইনশোরিং প্রপার ম্যানেজমেন্ট, এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সো লোডশেডিং এর ক্ষেত্রে তুমি এভাবে পড়তে পারো। এরপর দেখো এরকম লোডশেডিং ছাড়াও আরো অনেক আছে, যে ভাইয়া জাস্ট এই একটা দিয়ে তুমি সব লিখতে পারবা। ধরো তোমার আসলো, এগুলো না ঠিক করলাম ভাইয়া রে, ধরো রোড অ্যাক্সিডেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। সো রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, এর প্রভাব কি হয় এবং এর প্রতিকার কি, এগুলো আমরা সব জানি। রোড অ্যাক্সিডেন্ট, সো এটা কেন হয়, তুমি কজ ড্রাইভার, রেকলেস ড্রাইভিং, ঠিক আছে, তারপর হচ্ছে আনস্কিল ড্রাইভার্স, যে রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, তুমি বেপরোয়া যদি কি চালাইতে থাকো, উল্টাপাল্টা চালাও। এরপর দেখো আনস্কিল ড্রাইভার্স, অনেক অদক্ষ চালক। এই যে আমাদের দেখলাম যে কয়েকদিন আগে ঘাটে হচ্ছে লঞ্চ ফেরিঘাটে বাস পড়ে গেছে, তো সেখানে আমরা দেখেছি যে হচ্ছে এটা করতে গেছে সে হেল্পার ছিল। সো এই যে দেখো অদক্ষ ড্রাইভার বা চালক। এবার দেখো ওভার স্পিডিং, অতিরিক্ত গতি ছিল, অতিরিক্ত গতি থাকার কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়। পুয়ার রোড কন্ডিশন, রাস্তার অবস্থা একবারে পুরোই খারাপ। এরপর হচ্ছে ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, ট্রাফিক আইন ভঙ্গ করা, বলে এখানে 40 স্পিডে চালাবা, চালায় হচ্ছে 80-তে। সো এই কারণগুলা ভাই তুমি কি নতুন শুনছো,
এই কারণগুলা কি তুমি নতুন শুনছো? নতুন শুনো নাই, তার মানে তুমি কারণ বসিয়ে দিবা। এবার ইফেক্টগুলা কি? দেখো, লস অফ লাইফস, প্রাণহানি হয়, মৃত্যু হয়, সিরিয়াস ইনজুরিজ হয়, ইকোনমিক লস হয়, স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হলে অর্থনৈতিক ক্ষতি হয়, তারপরে ট্রাফিক কনজেশন, যানজট হয়, সোশ্যাল সাফারিং হয়। স্বাভাবিকভাবে আমরা এরকম দেখেছি, তোমরাও হয়তো পেয়েছো, ধরো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবা সব বাস অফ, যানজট সৃষ্টি হয়, দেখো যানজট সৃষ্টি হয়। এরপর দেখো প্রতিকার কি? স্ট্রিক্ট ট্রাফিক লস। এই যে এটার সাথে দেখো, আমি বলছি কজ এবং প্রিভেনশনের সাথে একটু মিল থাকবে। স্ট্রিক্ট ট্রাফিক লজ, তারপরে প্রপার ড্রাইভার ট্রেনিং। দেখো আনস্কিল ড্রাইভার, এখানে কি লিখলা? প্রপার ড্রাইভার ট্রেনিং। তারপরে দেখো ওভার স্পিডিং, তুমি লিখবে স্পিড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং। আবার দেখো পুয়ার রোড কন্ডিশন, তার মানে ডেভেলপমেন্ট অফ রোড। এরপর দেখো পাবলিক অ্যাওয়ারনেস। সো এই যে কজের সাথে প্রিভেনশন কিন্তু ইজি। সো তুমি এটার মতো করে লিখে এগুলা বসায় দিবা। আর এগুলা কি তুমি ভাই নতুন জানো? লোডশেডিং কেন হয়, রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, এগুলা কি নতুন জানো? জানো না, এগুলো আগে থেকে জানো, জাস্ট বসায় দিবা। এরপর দেখো তোমাদেরকে এগুলো দেখা, এগুলো আশা করি মানে না পড়াইলেও চলবে। যেমন ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন কেন হয়? খাদ্যে ভেজাল কেন হয়, বা খাদ্যে ভেজাল আমরা কেন করি? অতিরিক্ত লাভের আশায়, তাই না? সো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, সো খাদ্য ভেজালের কারণগুলো একটু যদি তুমি দেখো কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এর কারণটা হচ্ছে, হ্যাঁ দেখো কারণটা হচ্ছে হায়ার প্রফিট, অতিরিক্ত মুনাফা করতে চায়। খাদ্য ভেজাল দিয়ে অতিরিক্ত কি মুনাফা করতে চায়। তারপরে দেখো ল্যাক অফ স্ট্রিক্ট লস, আইনের অভাব, কঠোর আইনের অভাব, পুয়ার মনিটরিং সিস্টেম, হাই ডিমান্ড ফর লো কস্ট ফুড, কম খরচে উচ্চ খাদ্য চাহিদা। ঠিক আছে, এরপর হচ্ছে ল্যাক অফ কনজিউমার অ্যাওয়ারনেস, ভোক্তারা তো অ্যাওয়ার না। ধরো একটা পানি কিনতেছে, পানি ডেটটাই দেখে না। একটা জুস কিনতেছে, হ্যাঁ ইয়ে করতেছে না, ডেটটা দেখতেছে না। এবং এর ইফেক্ট কি হয়? সিরিয়াস হেলথ ইস্যুস। আমাদের মধ্যে অনেকে আছে পড়তে জানতে পারে না, কি করে? ওই যে ধরো কেউ একজন একটা প্রোডাক্ট কিনছে, দোকানদার, এখন দেখলো এটার কি মেয়াদ শেষ, এখন এটা যদি মানে না খাওয়াইতে পারে তাহলে তো তার লস, তো প্রফিটের জন্য করে, এর কারণে সিরিয়াস হেলথ ইস্যুস হয়। এরপর দেখো ফুড পয়জনিং হয়, উইক ইমিউনি সিস্টেম হয়, লস অফ নিউট্রিশনাল ভ্যালু, ইনক্রিজ মেডিকেল এক্সপেন্সেস। সো এগুলো হচ্ছে প্রভাব পড়ে। আর এদের প্রতিকার যদি বলো, ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট ফুড লস, কঠোর খাদ্য আইন প্রণয়ন, স্ট্রেংথেনিং মনিটরিং সিস্টেম, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এনকারেজিং অর্গানিক ফুড অ্যান্ড প্রোডাকশন। তারপর হচ্ছে প্যানালাইজিং ফুড অ্যাডাল্টারেটস, যারা এই খাদ্যে ভেজাল করায় তাদেরকে শাস্তি দিতে হবে। সো এই জিনিসগুলো ভাই তুমি যদি লিখো, তুমি নম্বর পাবা না কেন বলো? একটা জিনিস তুমি ঠিক রেখে বাকিগুলা লিখতে থাকো, বাকিগুলা লিখতে থাকো। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু মনোযোগ দাও। অনেকে বলতেছে পিডিএফ কোথায় পাবো, যারা শেয়ার করেছে পিডিএফ পেয়ে যাবে জায়গা মতো। এবার দেখো প্রাইস হাইক, ওরে বাবা রে বাবা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো না ঠিক করলাম রে ভাই। আচ্ছা এই বলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণগুলো কি বলো? এখানে তোমরা যারা আছো, তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয় বা কারণটা কি। আচ্ছা আমরা একটু দেখি। দেখো এই একটা ফরম্যাট দিয়ে তুমি হচ্ছে প্রাইস হাইকের কারণগুলো একটু জানবা, কজ ইফেক্ট অ্যান্ড প্রিভেনশন লিখলে তুমি নাম্বার পাইবা। দেখো যখন ডিমান্ড বেড়ে যায় তখন প্রাইস বেড়ে যায়। দেখো তোমরা অনেকে দেখবা আমাদের আই এডুকেশনের কোর্সে একটু দাম বেশি, আমাদের পেইড কোর্সের দাম একটু বেশি থাকে। সো এটা হচ্ছে ডিমান্ড বেড়ে গেছে না, আমরা যে জিনিসটা দেখি যে আমরা আসলে ভালো সার্ভিস দিলে এই জিনিসগুলো হয়, কোর্সের ক্ষেত্রে এটা হয়। বাট এখানে তোমাদেরকে বলবো দ্রব্যের ক্ষেত্রে যেটা হয়, যখন দেখবা যে তেল নাই তেল নাই তেল নাই, তেল পাচ্ছে না, তেলের দাম বাড়ানোর জন্য কি একটা সিন্ডিকেট দাঁড়ায় থাকে। এরপর দেখো সাপ্লাই চেইন ডিসরাপ্ট, যারা সাপ্লাই করে এদের মধ্যে একটা বিঘ্নিত একটা জটিলতা তৈরি হয়। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি, তার মানে হচ্ছে তোমার টাকার ভ্যালু কমে গেল কিন্তু প্রোডাকশন বা প্রোডাক্টের দাম বেড়ে যায়, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হয়? এই প্রাইস হাইক হয়। তারপর হচ্ছে গভর্নমেন্ট পলিসি, সরকার অনেক সময় নীতি করে দ্রব্যের দাম বাড়ায় দেয়, অথবা বাজেট পাস করে, ধরো
তোমার দ্রব্যের দাম কিভাবে বাড়ে জানো? এই যে সরকারি যেটা বলছে, ধরো কোনো আগে যে বিড়ি সিগারেটের দাম কম ছিল, সিগারেটের উপরে তোমার ট্যাক্স ভ্যাট বসায় দিছে, তাহলে ভ্যাট যখন বাড়ে তোমার কি অটো কি ওইটার দাম ওপরে বাইরে যায়। এরপর দেখো ইফেক্টস রিডিউস পারচেসিং পাওয়ার, এবং যখন দামটা বেড়ে যায় তখন আমরা পারচেসটা কম করি। এরপর দেখো ইনফ্লেশনের প্রেশার, মুদ্রাস্ফীতি চাপ, ইকোনমিক ইনস্টেবিলিটি, সোশ্যাল আনরেস্ট, ইম্প্যাক্ট অন লো ইনকাম হাউসহোল্ডস, যে যারা আসলে কম আয়ের পরিবার তাদের আসলে অনেক বেশি প্রবলেম হয়, তারা কি হয় তাদের যে খরচটা কমিয়ে দেয়। আর প্রিভেনশন হচ্ছে কি ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, এখানে একটা মানে নীতি থাকতে হবে। কারণ তুমি মন চাইলে সরকার আজকে এটা বাড়ায় দিল, কালকে ওটা বাড়ায় দিল, এটার উপরে কর আরোপ করলো, এভাবে তো হবে না। তো এটার একটা নীতিমালা থাকতে হবে। তারপরে দেখো রেগুলেশন অফ মার্কেটস, বাজার নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ মার্কেট অফ রেগুলেশন অফ, বাজারকে নিয়ন্ত্রণ করার যে জায়গাটা থাকতে হবে। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত বিনিয়োগ করতে হবে। ধরো তুমি রংপুর থেকে অথবা কুড়িগ্রাম থেকে কোনো প্রোডাক্ট আনবা, এখন তোমার যাতায়াত ব্যবস্থা ভালো না, তখন এই যে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে তোমার ওইখান থেকে ঢাকা আনার জন্য বা পণ্য যে পরিবহন খরচটা বেড়ে যায়। আর পণ্য পরিবহন খরচ যখন বেড়ে যাবে তখন অটো এটা কি হয়ে যায়, দামটা বেড়ে যায়। এই জন্য বলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে প্রাইস কন্ট্রোলস অ্যান্ড সাবসিডিজ, দেখো সাবসিডিজ এখানে মূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকি থাকতে হবে সরকারের পক্ষ থেকে। তারপর হচ্ছে প্রমোশন অফ কম্পিটিশন ইন মার্কেট, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করতে হবে। একচেটিয়া যখন মার্কেট থাকে তখন এমনি দাম বাড়ায় ফেলে। তো এই জিনিসগুলো ভাই তোমরা কয়েকবার রিডিং পড়লে এগুলা পেরে যাবে একটা দিয়ে। দেখো এখানে তোমরা যেগুলো আছে ডিফরেস্টেশন আছে, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আছে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ আছে, তারপর হচ্ছে পরিবেশ দূষণ মানে এনভায়রনমেন্ট পলিউশন আছে, এগুলো একবার করে রিডিং পড়বা, আশা করি এগুলো সব পেরে যাবা। আমি এগুলো আর বেশিক্ষণ দেখাইতে চাচ্ছি না। হ্যাঁ, সো এই ফরম্যাটটা তোমরা কয়েকবার পড়লে হয়ে যাবে, ঠিক আছে, আর সমস্যা নাই আশা করি। এবার আসো যৌতুক প্রথা এগুলো আছে। হ্যাঁ, এবার আসো আমাদের কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, ওগুলো সব সেম। কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে আমি তোমাদের বলবো যে তোমাদের কম্পারিজন কন্ট্রাস্ট আসার সম্ভাবনা আছে, এবং যদি থাকে এগুলা সহজভাবে শিখতে হবে। একটা ফরম্যাট দিয়ে শিখবা, বাকিগুলো লিখে দিয়ে আসবা। তোমাদের প্যারাগ্রাফের কিন্তু অনেকগুলো টাইপ আছে, এখন তুমি যেই টাইপ যেভাবে লিখতে হবে সেটাই শিখতে হবে। যদি তুমি উল্টাপাল্টা শিখো কোনো লাভ হবে না। সো আমি তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছি কজ অ্যান্ড ইফেক্ট, এখন হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট দেখাবো। সো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দুইটা জিনিসের সাথে তোমার কি থাকবে, কম্পেয়ার করা হবে, এবং সেই অনুযায়ী তুমি লিখবে। এখন এটার জন্য একটা ফরম্যাট শিখবা। কয়টা? একটা ফরম্যাট শিখলেই এনাফ। অনেকেই ভাবো যে ভাইয়া তোমাদের প্যারাগ্রাফ কিন্তু অনেক, দুইটা, ফার্স্ট পেপারও আসবে, সেকেন্ড পেপার আসে, এই জন্য তোমাকে প্যারাগ্রাফ একটু কষ্ট করতে হবে। অনেকে ভাবো যে ভাই কম পড়ে কিভাবে ভালো করা যাবে। ভাই এই রাইটিং পার্টে প্যারাগ্রাফে এই চিন্তা ভাবনা করো না, কারণ এখানে তোমার পড়েই তারপরে কি করতে হবে। পরেরগুলো সহজ আছে, আমরা এগুলো দেখব একটা একটা করে। আমরা এখন দেখি স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ। দেখো স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ, এর আগে আমরা একটা ফরম্যাটটা পড়ে মোটামুটি সব ক্লিয়ার হব। আসো দেখো এই ফরম্যাটটা আমরা লিখব যখন কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট আসবে। ফরম্যাটটা কি? দ্য ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? পার্থক্য। ইন ভ্যারিয়াস আসপেক্ট, বিভিন্ন বিষয়ে, যে বিভিন্ন বিষয়ে পার্থক্য অফ লাইফ, আমাদের জীবনে, হাইলাইট বোথ বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইটস, যে প্রত্যেকটা জিনিসের এপিট ওপিট থাকে, প্রত্যেকটা জিনিসের ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে, তাই না? প্রত্যেকটা জিনিসের কি ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। এরপর তুমি প্যারাগ্রাফটা লিখলা, যেমন স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস, যে স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যে এটার কি আছে, উপকারিতা বা সুবিধা অসুবিধা আছে ইন ইটস ফিল্ড, এটার মাঠ অনুসারে। তাহলে দেখো তুমি কিভাবে পড়লা, দ্য ডিফারেন্স ইন ভ্যারিয়াস আসপেক্ট অফ লাইফ, যে আমাদের জীবনের বিভিন্ন বিষয়ে যে পার্থক্য, এইটা হাইলাইট বোথ দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইস, এটা দেখায়, হাইলাইট কি দেখায়, আমাদেরকে একবারে তুলে ধরে কিভাবে, এটার বেনিফিটও দেখায়, আবার এটার যে চ্যালেঞ্জ, এটার যে জটিলতা সেটাও আমাদেরকে দেখায়। এরপর বলেছে সিমিলারলি ড্যাশ হ্যাজ, মানে যে প্যারাগ্রাফটা আসবে, ধর স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ আসলো, তাহলে কি এখানে টপিক লিখলা স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ। দেখো হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইটস ফিল্ড। এরপর দেখো লেটস এক্সপ্লোর হাউ দিস ডিফারেন্সেস শেপ আওয়ার লাইফস। সো এইখানে তুমি দুইভাবে লিখতে পারো, যে এটাকে তুমি আলাদা করে, যে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ,
এইভাবে না দিয়ে তুমি এখানে হ্যাজ না দিয়ে হ্যাভও ধরতে পারো। হ্যাভ, এবার দেখো দেয়ার, এখানে ইটস না লিখে দেয়ার লিখতে পারো, দুইটাকে প্লুরাল ধরে। সো আমরা একটা ইউনিটকে চিন্তা করে ইটস লিখতে পারি, কারণ গ্রামারে বলা আছে এন্ড দ্বারা যদি সমজাতীয় কিছুকে বুঝাও তখন তুমি চাইলে কি সিঙ্গুলার নিতে পারো, আর যদি তুমি সেটাকে আলাদা করতে চাও তাহলে আলাদা করো, তাহলে তুমি এখানে হ্যাজ না দিয়ে কি দিতে পারো, হ্যাভ দিতে পারো। তোমাদের বুঝার সুবিধার্থে আমি দিলাম, ঠিক আছে? হ্যাজও দিতে পারো, হ্যাভও দিতে পারো। তো ব্র্যাকেটে আমি হ্যাভও বলে দিলাম, সো এটাও দিতে পারো। আর যখন হ্যাভ দিবা তখন কি দিবা, ইটস দিবা। কি দিবা, সরি, ইটসের জায়গায় দেয়ার দিবা। কি দিবা, দেয়ার। যখন প্লুরাল দিবা তখন দেয়ার দিবা প্রোনাউনটা। এরপর দেখো, লেটস এক্সপ্লোর হাউ দিস ডিফারেন্সেস শেপ আওয়ার লাইফস, যে এই পার্থক্যগুলো কিভাবে আমাদের গঠন করে, ইনফ্লুয়েন্স আওয়ার চয়েসেস, আমাদের পছন্দকে কিভাবে তারা প্রভাবিত করে, অ্যান্ড ইমপ্যাক্ট সোসাইটি, এবং সমাজে কিভাবে প্রভাব ফেলে। এটা হচ্ছে তুমি স্টার্টিংটা দিলা। এইবার আসো, ওয়েন উই কম্পেয়ার স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ, স্কুল লাইফ লিখলা, কলেজ লাইফ লিখবা, উই ফাইন্ড, আমরা পাই বোথ সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস। আমরা দুইটা জিনিসই পাই, আমরা মিলও পাই আবার পার্থক্যও পাই। এবার দেখো, এবার ড্যাশ ইজ অফেন ক্যারেক্টারাইজ বাই, এবার স্কুল লাইফ লিখবা। স্কুল লাইফ লিখে এই কয়েকটা বৈশিষ্ট্য লিখবে। এখন স্কুল লাইফের বৈশিষ্ট্য কি তোমার একটু দেখতে হবে। যেমন স্কুল লাইফে স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে, স্কুল লাইফে কি স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে, আর ফিক্সড রুটিন। দেখবা যে স্কুলে আমরা অনেক বেশি ক্লাস করতাম, কলেজে উঠে ক্লাস কমে যায়, ঠিক আছে? তো এখানে দেখো ফিক্সড রুটিন থাকে, আর কনস্ট্যান্ট গাইডেন্স, একটা গাইডেন্স থাকে ফ্রম টিচারদের থেকে, ঠিক আছে? তাহলে তুমি এখানে এই যে এগুলা লিখলা, হুইচ প্রোভাইড, কি প্রোভাইড করে, আই স্ট্রং ফাউন্ডেশন অফ বেসিক নলেজ। এবং স্কুলে আমাদের একটা বেসিক নলেজ তৈরি হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা স্কুল লাইফেই ফাঁকিবাজি করছি, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে। বলো তোমরা এখানে যারা আছো সবচেয়ে বেশি, দেখো তোমরা এখানে যারা আছো সবচেয়ে বেশি ইয়ে করছে কোন জায়গায়, স্কুল লাইফে। তোমাদের এই যে বেসিক স্ট্রং না, এটার মেইন প্রবলেম হচ্ছে তোমাদের আসলে বেসিকটা স্কুল থেকেই তোমরা ফাঁকিবাজি করছো। ওকে, এবার আসো, এবং প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট, এবং আমাদের খুব এনভায়রনমেন্টটা অনেক কি থাকে, নিরাপত্তার চাদরে ধরা। এরপরে দেখো দ্বিতীয় বিষয়, এখন তুমি কলেজ লাইফ, কলেজ লাইফে কি মোর ফ্রিডম, একটু ফ্রিডম বেশি থাকে, মানে স্কুল লাইফ থেকে বেশি ফ্রিডম থাকে, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং অ্যান্ড ব্রডার একাডেমিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? সো এইখানে তুমি যারা কলেজে পড়তেছো, তোমরা যারা কলেজে পড়তেছো তোমরা নিজেরাই বুঝতেছো যে স্কুল লাইফ এবং কলেজ লাইফে তোমার কি কি পার্থক্য দেখতে পাচ্ছ। এরপর দেখো তোমার এইখানে শেয়ার কমন এলিমেন্টস অ্যাজ কিছু, সরি এখানে আছে। এবার দেখো বোথ ড্যাশ শেয়ার কমন এলিমেন্টস, এখন তাদের কিছু কমন এলিমেন্টস আছে। কমন এলিমেন্টস হচ্ছে যে দ্য প্রাইমারি গোল অফ অ্যাকুয়ারিং এডুকেশন, যে স্কুল লাইফেরও প্রাইমারি গোল হচ্ছে কি, কি করা, এডুকেশন, শিক্ষা। বিল্ডিং ক্যারেক্টার, তোমার চরিত্র গঠনে সহায়তা করা, অ্যান্ড শেপিং আই স্টুডেন্টস ফিউচার, একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ বিনির্মাণ বা গঠনে সহায়তা করে, দুজনের কমন। তার মানে দেখো খুব সহজ হিসাব, যখন যে এরকম ডিফারেন্স আসবে বা কম্প্যারিজন কন্ট্রাস্ট আসবে তখন তুমি দুইটা আলাদা পার্থক্য লিখবা, এবং দুইটার কিছু মেইন কমন কিছু গোল আছে ওই গোলগুলো লিখবা। যেমন এই দুইটা ডিফারেন্স কি দেখাইলাম, এই যে প্রথমটার বৈশিষ্ট্য এবং সুবিধা দেখাইলাম, পরেরটা দেখো সুবিধা, এই যে সেলফ রিলায়েন্স, পার্সোনাল গ্রোথ, প্রিপারেশন ফর হায়ার ক্যারিয়ার গোলস। এখন এই যে তোমরা চিন্তা করতেছো যারা এইচএসসিতে আছো, তোমরা কিন্তু ভবিষ্যতে কোথায় পড়বা, কি পড়বা, যেমন তোমরা অলরেডি অনেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছো, প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, তাই না? সো এই জিনিসগুলো তোমাদের কিন্তু, এগুলা কিন্তু তোমাদের সুযোগ আছে, তোমরা এখানে এই যে হায়ার স্টাডিজ বা ক্যারিয়ারের বিষয়টা এখানে আছে। এরপর দেখো শেয়ার্ড কি কি, এটা আমরা লিখলাম। তাইলে এখানে তোমাদেরকে লিখতে হবে প্রথম বিষয়ের যেই বৈশিষ্ট্য সুবিধা, দ্বিতীয় বিষয়ের বৈশিষ্ট্য সুবিধা, এরপরে কমন, শেষ। এরপরে তুমি লিখে দাও যে আলটিমেটলি ওয়েদার ওয়ান প্রিপার্স, এটা লিখলা। তারপর হচ্ছে ইন দ্য এন্ড ওয়েদার উই চুজ ওয়ান ওভার দ্য আদার, উই ফাইন্ড ব্যালেন্স বিটুইন অফ দ্য টু, ইট ইজ ডাইভার্সিটি অ্যান্ড রিচনেস অফ এক্সপিরিয়েন্স দ্যাট ট্রুলি ইনরিচ আওয়ার লাইফস অ্যান্ড ব্রডেন আওয়ার পার্সপেক্টিভ। সো এখানে তুমি শেষ করলা। আচ্ছা এখানে এটা দুইবার আসছে, হ্যাঁ ইন্ডিংটা দুইবার আসছে, একটু বাদ যাবে, হ্যাঁ ইন্ডিংটা দুইটাই যাবে, একটা লিখলে হবে দ্যাট ট্রুলি এনরিচ আওয়ার লাইফস অ্যান্ড ব্রডেন আওয়ার, একটু লিখলে হবে। আর যদি রচনা আসে তুমি চাইলে আরেকটু বাড়ায় লিখতে পারো, যদি কম্পোজিশন দেয়। সো কম্পোজিশন আসার সম্ভাবনা কম, বাট তোমরা এখান থেকে লিখলে হয়ে যাবে। ওকে, এবার আসো যদি আমি তোমাদেরকে দেখাই ভিলেজ লাইফ এবং সিটি লাইফ। দেখো ভিলেজ লাইফ এবং সিটি লাইফ,
মানে সিটি লাইফ এবং রুরাল লাইফ যেটাই বলো, ভিলেজ লাইফ আর ইয়ে। সো এখানে দেখো বৈশিষ্ট্যগুলো কি, যে সিটি লাইফে আরবান মানে শহুরে হয়, এটা ক্রাউডেড নয়েজি থাকে, অ্যাডভান্স হেলথ কেয়ার থাকে, এন্টারটেনমেন্ট বেশি থাকে, অ্যাবান্ডেন্ট ফ্যাসিলিটিস থাকে, ডাইভার্স জব অপরচুনিটিস থাকে, পাবলিক ট্রান্সপোর্ট থাকে, ট্রাফিক কনজেশন থাকে, তারপরে ইন্ডিভিজুয়ালিস্টিক ডাইভার্স পপুলেশন, বৈচিত্র্যময় জনসংখ্যা থাকে। আর রুরাল লাইফে কি হয়, ন্যাচারাল, কোয়াইট, স্পেশাস, লিমিটেড বেসিক ফ্যাসিলিটিস। এগুলা তুমি এই যে এখানে বৈশিষ্ট্য লিখবা, সুবিধা লিখবা, এই যে সুবিধাগুলো লিখলাম, বৈশিষ্ট্যগুলো লিখবা, এই যে সুবিধাগুলো, ঠিক আছে। প্রথমে বৈশিষ্ট্য লিখলা, পরে এই যে সুবিধাগুলো লিখলা। আর সুবিধা এতগুলো লিখতে হবে না, তোমার এতগুলো লিখতে হবে না। অনেকেই ভাবো যে ভাই এতগুলো তো আমি পারবো না, এতগুলো তোমার লিখা লাগবে না, জাস্ট তোমার যতগুলো মনে থাকে ভাইয়া। আবার বলতেছি, কে মুখস্থ করবা না, তুমি জাস্ট কয়েকবার রিডিং পড়ো, তুমি খাতায় নোট করো। আমি তোমাদেরকে বলছিলাম যারা আমার এই ওয়ার্কশপ করবা প্রত্যেক একটা খাতা বানাবা। বিশ্বাস করো, তুমি যদি এই খাতাগুলো বানিয়ে লিখে লিখে সুন্দরভাবে নোট করতে পারো, আমি দেখেছি অনেকে নোট করেছো, কিন্তু যারা নোট করবা না তারা কিন্তু বিপদে পড়বা। ভাই ভিলেজ লাইফ আর কান্ট্রি লাইফ হবে না, না, ভিলেজ লাইফ আর সিটি লাইফ, সিটি লাইফ ভার্সেস হ্যাঁ ভিলেজ লাইফ বা রুরাল লাইফ। ওকে, সো এগুলা তুমি লিখে দিবা। এবার আসো, এগুলা খুব কম্পারিজন কন্ট্রাস্টের মধ্যে অল্প কয়টা, এই 4টা পড়লেই তোমাদের হয়ে যাবে আশা রাখি। এবার দেখো, এবার যদি আমরা দেখি আমাদের ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক। ফোক মিউজিক তোমাদের বইতে আছে, ফোক মিউজিক তোমাদের বইতে আছে, এই জন্য তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট পেপারের জন্য, তোমরা এখানে ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। আজকে যারা ক্লাস করছো পুরোটা, তাহলে পুরোটাই কিন্তু আমি পিডিএফ দেবো, ক্লাস না করলে পাবা না। কারণ তুমি খালি ক্লাস না করে পরে অনেকে কি করে পিডিএফ পরে পরে কিছু বুঝে না, আগে তো ক্লাসটা নিয়ে বুঝতে হবে যে কি কি। তো আসো ফোক মিউজিকের বিষয়টা। আচ্ছা, এই কালারটা আমি চেঞ্জ করে দেবো, তোমাদের মনে হয় কালারটা একটু ইয়া লাগতেছে না? আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা অনেকের কাছে দেখতে কঠিন হয়ে যায়। আচ্ছা আসো, কালারটা এইভাবে করে দিস। তো খেয়াল করে দেখো ভাইয়েরা, যে ফোক মিউজিক হচ্ছে কি ট্র্যাডিশনাল মিউজিক, কালচারাল হেরিটেজ থাকে। আর মডার্ন মিউজিক যেগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স বাই কারেন্ট ট্রেন্ডি, আই ম্যা ও মাই, মানে দেখবা যে ঠিক আছে, বিগ বাং বুম বাং, ঠিক আছে। সো এইখানে তোমাদের এটা হয়। আর ফোক মিউজিকে অ্যাকোস্টিক থাকে, মানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র থাকে, একতারা থাকে, দোতারা থাকে, ঠিক আছে। এরকম তোমাদের চোখে পড়ার কথা, তোমরা এই ফোক মিউজিক এখনও দেখবা, ইউটিউবে সার্চ দিলে পাবা, যদি এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর দেখো স্টোরি এবং কালচারাল ট্রেস, বিভিন্ন গল্প নিয়ে, ঠিক আছে, বিভিন্ন আগের পুরানা কাহিনী নিয়ে এই ফোক মিউজিক হয়। আর এখানে লাইভ এবং কমিউনিটি গ্যাদারিং হয়, দেখবা যে গ্রামে এখনও লোকসঙ্গীত চলে, ঠিক আছে। এরপর দেখো অডিয়েন্স কারা, এই যে লোকাল, ওই যে বললাম স্থানীয় লোক এরা। এখন তোমার ভাই সব কিছু লিখতে হবে না, এখানে জাস্ট তুমি বৈশিষ্ট্যটা, এই যে বৈশিষ্ট্য বা আসপেক্ট বিষয়, এই যে এখানে যে বৈশিষ্ট্যটা লিখবা, আর এখানে যেই তোমরা অভিজ্ঞতা বা মৌলিক যে বিষয়গুলো এখানে কয়েকটা লিখে দিবা, অল্প কয়েকটা লিখে দিলেই হবে। এখানে তোমাদের সব লিখতে হবে এরকম বিষয় না। ভাই প্রি অ্যাডমিশনে কিভাবে ভর্তি হবো? প্রি অ্যাডমিশনে আমাদের ক্লাস অলরেডি চলতেছে, তোমরা প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হবা, তোমরা আই এডুকেশন পেজে নক দাও, আই এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। এইবার সময় কম পাবা, এইবার তোমরা এইচএসসির পরে সময় কম পাবা। সো যেহেতু সময় কম পাবা, শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিছে যে এইচএসসির পরপরই খুব দ্রুত তোমাদের কি হবে, অ্যাডমিশন টেস্ট হবে। সো যেহেতু অলরেডি বলে ফেলছে শিক্ষামন্ত্রী, সো এটা তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনিও কিন্তু শিক্ষামন্ত্রী ভাই ব্রাদার কাছাকাছি। সো তোমরা যারা ভাবতেছো যে একটু আস্তে ধীরে প্রস্তুতি নিবা, এটা কিন্তু এবার সময় নেই। সো প্রি অ্যাডমিশনে যত দ্রুত পারো ভর্তি হয়ে নিজের কিছুটা আগে রাখো। 10% আগানো মানে হচ্ছে তুমি মিনিমাম 10,000 মানুষ থেকে আগাইছো। সো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো মডার্ন মিউজিক, ইউ 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 হানি সিং, ঠিক আছে। দেখো কন্টেম্পোরারি, তারপরে দেখো ইলেকট্রিক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট থাকে। দেখবা যে এইখানে একটা যদি শো হয়, মানে গিটারের মানে বাদ্যযন্ত্রের অভাব নাই, লাইটিংয়ের অভাব নাই, স্টেজের অভাব নাই, হ্যাঁ। সো এই জিনিসগুলা কয়েকটা ভাই তুমি পড়লে, কয়েকটা লিখে 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 পড়ার চেষ্টা করবা। এখানে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এইভাবে তোমাদের ফোক মিউজিক, টেকনিক্যাল এডুকেশন আর জেনারেল এডুকেশন, তো এটা তো মোটামুটি আমরা তো জানি। টেকনিক্যাল এডুকেশন মানে কারিগরি শিক্ষা, ঠিক আছে, কারিগরি শিক্ষা যেটা হাতে কলমে প্র্যাকটিক্যালি হয়।
সো এখানে দেখো প্র্যাকটিক্যাল স্কিল, হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে অথবা প্র্যাকটিক্যাল লার্নিং। আর এখানে দেখো এটা আমরা জানি যে টেকনিক্যাল স্কিল হইলে যে তুমি সহজে ক্যারিয়ারে ঢুকতে পারবা, সহজে চাকরি পাবা। কিন্তু আমাদের যেটা জেনারেল এডুকেশন, এটাতে আমাদের নলেজ থাকে, কিন্তু এইটাতে চাইলেই তোমার আসলে মানে হুট করে তুমি কাজে কলমে বা হাতে কলমে তুমি কি করতে পারবে না, নামতে পারবে না। এরপরে দেখো ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোর্স থাকে, আর এখানে হিউম্যানিটি, সায়েন্স, আর ওই যে আমাদের সায়েন্স, জেনারেল স্টাডিজ এগুলো থাকে। এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বেসড হয়, আর এটা হচ্ছে ক্লাসরুম বেসড। এই যে আমরা যেরকম তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে আমাদের কি জেনারেল এডুকেশনের মধ্যে। ওকে, আচ্ছা, ওকে। এবার দেখো ইমিডিয়েট যে জব রেডিনেস, তোমার যদি কারিগরি শিক্ষা থাকে তুমি তাড়াতাড়ি জব পাবা। হ্যাঁ, আর তোমার যদি জেনারেল এডুকেশন থাকে তোমাকে কি করতে হবে, তোমাকে শিক্ষাগত ভিত্তিক তোমার সার্টিফিকেট দেখবে, তোমাকে আরও পরীক্ষা দিতে হবে, তারপরে তোমার কি হয়, চাকরি হয়। ঠিক আছে, ওকে, শেষ। সো এখানে আসে আরেকটা আছে অনলাইন ভার্সেস অফলাইন, ওইটা আমি তোমাদেরকে পিডিএফে দিয়ে দিব। অনলাইন ভার্সেস অফলাইন ওইটা আমি পিডিএফ দিয়ে দিব। এখন আসো তোমাদের এইটা ইম্পর্টেন্স রিলেটেড, খুব ইম্পর্টেন্ট, একটা দিয়ে তুমি 5টা পারবা। ইম্পর্টেন্স রিলেটেড ধরো আসলো তোমার ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, গেমস অ্যান্ড স্পোর্টস, অথবা আসলো ট্রি প্ল্যান্টেশন, অথবা ফিমেল এডুকেশন, লার্নিং ইংলিশ। সো তোমরা জানো যে তোমাদের এইটা কোথাও না কোথায় আসবে, হয় লেটার অথবা প্যারাগ্রাফ। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আবার দেখো মোরাল ভ্যালুজটা অনেকবার আসছে। সো খুবই সহজ, জাস্ট এই একটু পড়লে তোমার এই সবগুলো পেরে যাবা। আমাদের ক্লাস আর 10-20 মিনিট আছে, অল্প কিছুক্ষণ আছে, এরপরে শেষ। এরপরে আর আমাদের ছোট 2টা ফরম্যাট আছে, এরপরে শেষ। ওকে, আচ্ছা। সো খেয়াল করে দেখো, এইখানে আমি তোমাদেরকে বলবো যে এই ফরম্যাটটা তোমরা কয়েকবার রিডিং পড়বা। আমি পড়ায় দিচ্ছি, তারপর রিডিং পড়বা, কোথায় চেঞ্জ আসবে। দেখো ধরো আসলো মোরাল ভ্যালুজ। মোরাল ভ্যালুজ ইজ কনসিডার্ড অ্যান্ড ইন্ডিসপেন্সেবল। ধরো তুমি কি লিখলা, টপিকের নাম মোরাল ভ্যালুজ ইজ কনসিডার্ড অ্যান্ড ইন্ডিসপেন্সেবল পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড কি ফ্যাক্টর অফ ন্যাশনাল প্রসপারিটি। স্বাভাবিকভাবে নৈতিক শিক্ষা যখন থাকবে, নৈতিকতা যখন থাকবে, তখন ন্যাশনালও গ্রোথ হয়। আমাদের দেশে কেন এত অধপতন, এর পেছনে কারণ আমাদের নৈতিকতার অভাব। আমরা ঘুষ দুর্নীতি করতে করতে শেষ। এবং অনেকে বলে ভাই এটার সাথে এই লাইনটা কি লেখা যাবে, মোরাল ভ্যালুর সাথে? হ্যাঁ, লেখা যাবে। তোমার ন্যাশনাল প্রসপারিটি, ধরো জাতীয় উন্নতির জন্য তোমার নৈতিকতা থাকতে হবে। ধরো আমাদের দেশের ম্যাক্সিমাম আমলারা, সত্যিকার অর্থে ম্যাক্সিমাম সরকারি লোকরা হয়তো 20% ভালো আছে, 80% লোকরা হচ্ছে দুর্নীতিবাজ। এটা বললে অনেকে আবার গুলি করতে পারে, কিছু করার নেই। অ্যান্ড দ্যাটস ট্রু। সরকারি চাকরিতে যেই বেতন, এই বেতন দিয়ে তো আসলে তো হয় না। অ্যান্ড পরিস্থিতি, পরিবেশ হয়ে যাচ্ছে। ঢাকা শহর একটা ভালো বাসায় থাকতে গেলে মিনিমাম 40,000 টাকা লাগে। সো বেতন সুযোগ সুবিধার থেকে একটু পিছিয়ে থাকার কারণে হয়তো এটা বেশি, কিন্তু অনেকে ভালো আছে, অনেক আমি দেখেছি, অনেক অনেস্ট অফিসিয়ালস আছে, কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম দুর্নীতিবাজ। সো এটা লিখতে পারবা তোমরা। এবার দেখো ইন দিস কম্পিটিটিভ মডার্ন এরা দ্য সিগনিফিকেন্স অফ মোরাল ভ্যালুজ, দেখো সিগনিফিকেন্স অফ মোরাল ভ্যালুজ ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। তাহলে এই টপিকের নামটা বসাই দিলাম, মোরাল ভ্যালুজ। এবার দেখো ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট in shaping our personality and guiding us toward successful future. লিখলা। the contribution of, এবার তুমি লিখতে পারো ইম্পর্টেন্স অফ, এখানে কন্ট্রিবিউশন না লিখে দ্য ইম্পর্টেন্স অফ এখানে, অথবা দ্য কন্ট্রিবিউশন অফ মোরাল ভ্যালুজ, অথবা দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ আর ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড অর্থ হচ্ছে বহুমুখী, বহুমুখী, বহুমুখী। ফার্স্টলি, এবার দেখো তুমি কি লিখতে পারো, মোরাল ভ্যালুজ যখন আসবে, ইট হেল্পস, ফার্স্টলি ইট হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। যে এটা সবার আগে আমাদেরকে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা শেখাবে। এরপর বলছে অ্যান্ড বিল্ডস আ নোবেল ক্যারেক্টার, এবং একটা ভালো চরিত্র, মহৎ চরিত্র কি করবে, গঠন করবে। এইটুক লিখলেই ভাই তুমি নাম্বার পাবা। ঠিক আছে, এরপর বাকিগুলো তুমি লিখো। তাহলে তুমি দেখো ফার্স্টলি লিখলে কি, ফার্স্টলি ইট হেল্পস, মনে রাখবা যদি তুমি এভাবে লিখো, জানো একটা প্রথমটা লিখলা ইট হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, সেকেন্ডলি ইট বিল্ডস আ নোবেল ক্যারেক্টার, সেকেন্ডলি এটা লিখলা। এখন তুমি যদি আরেকটা লিখতে চাও, তোমার মন চায় তুমি আরেকটা লিখতে পারো, বাট আমি বলবো ভাই তুমি এই দুইটা লিখো, এত বেশি তোমার মাথায় ঢুকবে না, আমি ছোট ছোট করে দিছি, এবং এগুলো লিখলে তুমি নম্বর পাবা। তুমি থার্ডলি লেখার দরকার না, মোরওভার লিখার দরকার নাই। এইবার তুমি দুইটা লেখার পরে লিখবা আনফর্চুনেটলি আ সিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ার পপুলেশন ইজ স্টিল আনঅ্যাওয়ার অফ ট্রু ভ্যালু অফ moral values. To ensure a brighter future and progressive society, we must realize its necessity at every level. The government, along with conscious citizens, should take effective initiative to promote moral values and create mass awareness. In conclusion, it can be said that moral value is
cornerstone of a civilized and prosperous nation. We must all work together to uphold its spirit and integrate it into our daily lives for the collective welfare of society or country. So এইটা যদি তুমি কয়েকবার পড়ো, মানে সবগুলোর ক্ষেত্রে দেখো, এবার আসো গেমস এন্ড স্পোর্টস বসাইলা, দেখো গেমস এন্ড স্পোর্টস ইজ কনসিডার্ড ইন্ডিসপেন্ডেন্ট পার্ট, লিখলা খেলাধুলা লিখলা। এবার আবার এখানে খেলাধুলা লিখলা, এবার এখানে দুইটা লিখবা, ফার্স্টলি দিয়ে লিখবে কি, গেমস এন্ড স্পোর্টস কিপস আওয়ার বডি ফিট। সেকেন্ডলি লিখতে পারো ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, অ্যান্ড মোর ওভার দিয়ে এই যে দেখো এখানে তিনটা আছে, তুমি মোর ওভার লিখলা, মোর ওভার ইট টিচেস আস ডিসিপ্লিন। এই যে ছোট ছোট জিনিসগুলো লিখলা না, তোমাকে নম্বর দিতে টিচার বাধ্য থাকবে। এখন অনেকগুলো ভাইয়া এই কথার কি মিলতেছে আমাদের? মিলবে না কেন? এটা কি মিলতেছে? আমাদের ফিউচার, ব্রাইটার ফিউচারের জন্য খেলাধুলা দরকার, আমাদের প্রোগ্রেসিভ সোসাইটির জন্য খেলাধুলা দরকার, মিলবে না কেন? ঠিক আছে, এরপরে দেখো বসাইতে পারবে না ভাইয়া, ফার্স্টলিতে কি লিখবা, ইট হেল্পস অথবা ইট কিপস আওয়ার বডি ফিট। সেকেন্ডলি লিখবা ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, অ্যান্ড মোর ওভার দিয়ে লিখবে, এখানে অ্যান্ড না লিখে মোর ওভার লিখবা, ইট টিচেস আস ডিসিপ্লিন। জাস্ট একটার পর একটা লিখে দিবা। এবার দেখো তুমি যদি লার্নিং ইংলিশ লিখো, তা লার্নিং ইংলিশ দেখো ইজ কনসিডার্ড এ ডিসপেন্সেবল পার্ট অফ লাইফ অ্যান্ড কি ফ্যাক্টর ফর ন্যাশনাল প্রসপারিটি। জাতীয় উন্নতির জন্য এটা কি ফ্যাক্টর। কেন? তুমি যখন কমিউনিকেশন করবা, গ্লোবাল কমিউনিকেশন করবা, যখন তুমি বিশ্বের সাথে, অন্য দেশের সাথে, অন্য দেশের মানুষের সাথে কমিউনিকেশন করবা, তখন তোমার কি লার্নিং ইংলিশ লাগবে না ভাই? লাগবে কি না? লাগবে। এগুলো কিন্তু আমাদের লাগবেই। এরপরে দেখো তুমি এখানে যদি ফার্স্টলি দিয়ে লিখো, ফার্স্ট ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ওপেন্স দ্য ডোর টু হায়ার এডুকেশন, অ্যান্ড সেকেন্ডলি এখানে দেখো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ওপেন্স টু ডোর টু হায়ার এডুকেশন। এবারে দেখো অ্যান্ড ওপেন্স দ্য ডোর অফ গ্লোবাল ক্যারিয়ার্স। দেখো ইংরেজি পারলে তুমি কি বিশ্বের ক্যারিয়ার, মানে অন্য ক্যারিয়ারও তুমি চুজ করতে পারবা। বুঝতে পারছি? ওকে, ভাইয়া শিউরে প্লাস কি কম্প্যারিজন কন্টেস্ট দেওয়া আছে? হ্যাঁ দেখো আমি বলি তোমাদের অনেকেই যারা ফার্স্ট পেপার নিয়েছো, শিউরে প্লাস কিন্তু দুইটা। ফার্স্ট পেপারে অনেকে বলে ভাইয়া সেকেন্ড পেপার রিপোর্ট রাইটিং কেন নাই, এটা ফার্স্ট পেপারের বই। এবং এইটা কিভাবে পড়বা আমি একটু বলে দিই, অনেকে নিয়েছো তো আমি একটু বলে দিচ্ছি, তারপরেও আমি তোমাদের বলি যে কিভাবে পড়বা। এখানে দেখো তোমাদের 15 দিন লাগবে এই বইটা শেষ করতে, মাত্র 15 দিন। কিভাবে? প্রত্যেকদিন দুইটা প্যাসেজ তুমি প্র্যাকটিস করতে পারবা না বলো তো? দেখো তোমরা এখানে যারা আছো ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসবে, এই যে প্যাসেজ আছে দেখো, প্রতিদিন দুইটা প্র্যাকটিস করবে। সবাই লিখো, যারা এই বইটা আছে যাদের কাছে তোমরা একটু লিখো যে তোমরা যেটা করবা এই বই থেকে প্রতিদিন দুইটা প্যাসেজ প্র্যাকটিস করবা। ঘুম থেকে উঠেই সকাল সকাল দুইটা প্যাসেজ প্র্যাকটিস করবা, 5টা করে উইথ ক্লু উইদাউট ক্লু পড়বা, 5টা রিয়ারেন্স পড়বা, শেষ, খেলা শেষ। এই বইটা শেষ করতে 15 দিন লাগবে। আমি বলে দিচ্ছি অনেকে কার কার কাছে আছে এই বইটা, তোমরা 15 দিন এই বইটা পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা সেরা একটা প্রস্তুতি নিতে পারবা। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম হচ্ছে ভাইয়া তুমি প্রতিদিন দুইটা প্যাসেজ প্র্যাকটিস করবে। এখান থেকে প্যাসেজটা পড়ে তুমি দেখবে অনেক, এই যে এখানে দেখো অনেকগুলা কোয়েশ্চেন আছে। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইয়া তোমাদের আনসারিং কোয়েশ্চেনে অনেক প্রবলেম না। দেখো প্রত্যেকটা আনসারিং কোয়েশ্চেনের অর্থ দেওয়া আছে, একবার সুন্দরভাবে অর্থ দেওয়া আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে। দেখো ব্যাখ্যা, আনসারিং কোয়েশ্চেন নিয়ে অনেকের প্রবলেম না, ব্যাখ্যা দেওয়া আছে। সো এইটা পড়বা, তার মানে দুইটা প্যাসেজ লিখে রাখো, প্রতিদিন দুইটা প্যাসেজ, প্রতিদিন দুইটা প্যাসেজ, 5টা উইথ ক্লু, 5টা উইদাউট ক্লু, উইথ অ্যান্ড উইদাউট ক্লু হচ্ছে 5টা করে, 5টা রিয়ারেন্স, খেলা শেষ। ভাই তোমার আর কিছু লাগবে না, প্রতিদিন এইভাবে পড়তে থাকো, এখান থেকে পড়তে থাকো, তুমি এমনিই পারবা। আর আমি তো রাইটিং পার্ট তোমাদেরকে যা পড়াচ্ছি ইনশাল্লাহ অলরেডি তোমাদের 80% শেষ। পরীক্ষার আগে খালি এগুলো এখান থেকে যাবা। এই যে রাইটিং পার্টে দেখো তোমাদের থিম রাইটিং আছে, এগুলো সবই কিন্তু আমার, এই যে দেখো তোমাদেরকে যা যা পড়াইছি এগুলো এখান থেকে নেওয়া আছে, গ্রাফ এন্ড চার্ট দেখো এগুলো সব এখানে আছে, মানে ফার্স্ট পেপার রিলেটেড যেগুলো আছে এগুলো এখানে আছে। সো 15 দিনে শেষ করতে পারবা, 15 দিন লাগবে। হ্যাঁ সকালবেলায় পড়ে ফেলবা, যাদের ইংরেজিতে প্রবলেম সকালে পড়ে ফেলবা। ইয়েস, এভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করতে পারবা। রিয়ারেন্স গুলো কিভাবে পড়বা ভাইয়া? রিয়ারেন্স গুলা জাস্ট গল্প আকারে পড়বা। রিয়ারেন্স আমি বলি কিভাবে শুরু করবা। রিয়ারেন্সটা তোমরা আগে প্রশ্ন সলভ করবা না, তুমি হচ্ছে রিয়ারেন্সটা এই যে গল্পগুলা দেখো, রিয়ারেন্স পড়লে আবার কমপ্লিটিং স্টোরি পড়া যায়। দেখো তোমরা দেখবা রিয়ারেন্সের ভিতরে
এই যে বাংলায় যে গল্পগুলো আছে, বাংলা যে দেওয়া আছে, গল্পগুলো আগে রিডিং করবে একবার। গল্পগুলো রিডিং পরে তারপরে তুমি একটার পর একটা দিবা। যাদের রিয়ারেন্স প্রবলেম, দেখো এই যে গল্পটা পড়বা, এরপর হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। আর দেখো আমি প্র্যাকটিসের জন্য তোমাদের প্র্যাকটিস ইয়ার দিয়ে দিয়েছি, তোমরা পেন্সিল দিয়ে প্র্যাকটিসগুলো করবা। ভাই 5টা করে রিয়ারেন্স পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ। তুমি 5টা রিয়ারেন্স যদি পড়ো 10 মিনিট লাগবে, উইথ লো উইদাউট লো 15 মিনিট লাগবে। 2টা পেসেজ সলভ করতে গেলে সর্বোচ্চ তোমার 40-45 মিনিট লাগবে, মানে 1-1.5 ঘন্টায় তোমার শেষ। তুমি প্রতিদিন ভাই 1.5 ঘন্টা সময় দাও, প্রতিদিন 1.5 ঘন্টা সময় দাও, মোবাইল টোবাইল সব বাদ দিয়ে তুমি বইটা শেষ করে ফেলো, 15 দিন লাগবে ইনশাল্লাহ। এটা 26 ব্যাচের যারা আছো তারা নিও, 25 ব্যাচের যেহেতু শর্ট সিলেবাস, তোমরা শর্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলো পড়বা, কিন্তু তোমাদের অন্যগুলা কাজে লাগবে। তবে 26-এর জন্য বেশি এটা কার্যকরী। ওকে, যাই হোক, বুঝছো কিভাবে পড়বা, তারপর আমি ভিডিও বানিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো আমরা যদি চলে যাই হচ্ছে ট্রি প্লান্টেশন। তো ট্রি প্লান্টেশনে দেখো, ইট প্রোভাইডস আস উইথ অক্সিজেন, তাহলে তুমি লিখলা ফার্স্টলি, এই যে এখানে লিখলা ফার্স্টলি ইট প্রোভাইডস আস অক্সিজেন, সেকেন্ডলি ইট প্রিভেন্টস সয়েল এরোশন লিখলাম। এবার থার্ডলি বা তুমি এখানে মোর ওভার দিয়ে লিখতে পারো মেনটেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স, হয়ে গেল। এরপর দেখো ফিমেল এডুকেশন, ইট এম্পাওয়ার্স উইমেন টু বি সেলফ রিলায়েন্ট। সেকেন্ডলি লিখলা ইট হেল্পস টু বিল্ড অ্যান এডুকেটেড নেশন। এরপর তুমি থার্ডলি না লিখে, অথবা তুমি ওই ফার্স্টলি লিখে মোরওভার লিখলা, প্রথম লিখলা এরপর মোরওভার লিখলা, তাও হয়ে যাবে। এরপরে তুমি এখানে সুন্দরভাবে লিখে দিলা। তার মানে দেখো এই ফরম্যাটটা দিয়ে তুমি এইভাবে লিখলে তোমার 5টা হয়ে যায় কিনা, এবং এগুলো খুব ইম্পর্টেন্স রিলেটেড যেগুলো, বুঝতে পারছি। এবার আসো, যদি তোমাদের ডে রিলেটেড আসে, যদিও ডে রিলেটেড সহজ আছে, হ্যাঁ তোমরা এই ফরম্যাট না পড়লেও পারো। যদি ডে রিলেটেড ফরম্যাট না পড়ো তাও ভালো, ঠিক আছে। যদি ডে রিলেটেড আসে, ধরো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস, তারপর হচ্ছে বিজয় দিবস। এই বছর আমি দেখলাম অনেকগুলা তোমাদের কলেজে এই ভিক্টোরি ডে আসছে, সো এটা খুব ইম্পর্টেন্ট, ভিক্টোরি ডে আসছে অনেকগুলো কলেজে। সো এখানে খেয়াল করে দেখো, তোমাদের যে কোয়েশ্চেনগুলো হয়, তোমাদের এই বছরের যে প্রশ্ন হবে ম্যাক্সিমাম বোর্ড, বিগত বছর যে বোর্ড এবং হচ্ছে তোমাদের টেস্ট পেপারের আলোকে হয়ে থাকে। সো টেস্ট পেপার তো এত পড়া তোমাদের সময় হয় না, বাট আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস এখানে নিয়ে আসতে, এবং আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে রাইটিং পার্ট পড়ে যাও, এখন অনেক সময় আছে। দেখো ভাই, তোমার যেই পরিমাণ সময় আছে, তুমি প্রতিদিন যদি ভাই 2টা করেও প্যারাগ্রাফ লিখো, 2টা করেই প্যারাগ্রাফ লিখো, তোমার 15 দিনে সিলেবাস শেষ। তুমি আর কি চাও? সত্যিকার অর্থে তোমরা বলো, তোমরা ভাইয়া আমি যেভাবে পড়াইছি সেইভাবে যদি তুমি পড়ো, এগুলা যদি তুমি একটু জাস্ট প্রতিদিন খাতায় লিখো, তুমি প্রতিদিন 2টা করে প্যারাগ্রাফ লিখতে পারবা না? বলো তো, পারবা কিনা বলো? তোমার 15 দিনে খেলা শেষ। সো কেন তুমি ভয় পাচ্ছ? সময় আছে, বাট তুমি সেটাকে ইউটিলাইজ করো না। এই যে তোমাদেরকে আমি মাত্র বললাম যে শিওর এ প্লাস বইটা তুমি 15 দিনে শেষ করতে পারো, অনেকে চিন্তাই করতে পারো নাই, অনেক বলে আল্লাহ কবে শেষ করবো, কিন্তু তুমি প্ল্যান করে করো। ভাই এটা কিভাবে নিব ভাইয়া? এটা তো তোমাদের বলে দিছি, বইটা হচ্ছে 0198744, এটা কিন্তু শেষ দিকে শেষ হয়ে যাচ্ছে মনে হয়, 446460, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। দেখো প্রতিদিন 2টা করে লিখলেই কিন্তু হয়ে যাবে। সো আমি মনে করি ভাইয়া তোমরা চাইলে এই ফরম্যাট নাও পড়তে পারো, কোনো সমস্যা নাই, বাট চাইলে পড়তে পারো। হ্যাঁ, যে ড্যাশ ইজ এ ডে অফ গ্রেট সিগনিফিকেন্স, তাহলে ভিক্টোরি ডে ইজ এ ডে অফ, হ্যাঁ, গ্রেট সিগনিফিকেন্স অ্যান্ড ন্যাশনাল প্রাইড। হ্যাঁ, এরপরে তুমি চাইলে ওইখানে ভিক্টোরি ডের সাথে হচ্ছে তুমি লিখবা 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর, ঠিক আছে, লিখে দিলা। তারপরে দেখো ইট ইজ অবজার্ভড উইথ মাস এনথুজিয়াজম অ্যান্ড solemnity across the country. The history of this day deeply rooted in our struggle and cultural identity. Every year people from all walks of life join together to celebrate the spirit of Victory Day. The day begins with various traditional programs. এবার স্পেসিফিক কিছু লাইন লিখবা, যেমন ভিক্টোরি ডে যদি আসে, ইট মার্কস আওয়ার ফাইনাল ভিক্টোরি ওভার দ্য পাকিস্তানি, হ্যাঁ, অকুপেশন ফোর্সেস অন 16 ডিসেম্বর 1971 আফটার এ 9-month লং ব্লাডি ওয়ার। তো তুমি এখানে এটা লিখবা, ঠিক আছে, তুমি এই স্পেসিফিক লাইন লিখে দিলা, জাস্ট ভিক্টোরি ডের জন্য এটা লিখলা। আবার দেখো ইন্ডিপেন্ডেন্স ডে যদি আসে, অন দিস ডে 26 মার্চ দ্য ফর্মাল ডিক্লারেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ মেড অ্যান্ড স্টার্টিং আওয়ার হিরোইক স্ট্রাগল ফর ফ্রিডম। তো এগুলা কে জানো না যে ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ? অনেকেই জানে না, হ্যাঁ অনেকেই আসে, অনেকে জানে না কিন্তু এগুলো।
বা ইংলিশ সেকেন্ড পেপারটা কবে আসবে? ইংলিশ সেকেন্ড পেপারটা শনিবার, রবিবার, সোমবারের দিকে চলে আসবে। হ্যাঁ, অলরেডি এটা আমরা দিয়ে দিব, এটা খুব দ্রুতই পেয়ে যাবা। ঠিক আছে, এই শিওর এ প্লাস এটা আগের আমাদের, তবে এটা আমরা ছোট করে সাজেশন আকারে দিচ্ছি এবার। সো এটা নেক্সট উইকে পাবা। 15 দিন লাগবে ভাই, তোমরা যদি ভালো করে পড়ো 15 দিন লাগবে। সো এরপর দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইট রিমাইন্ডস আস দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অফ 1952। জাস্ট ওই যে ইতিহাসটা একটু তোমাকে তুলে ধরতে হবে, কারণ এটা কেন হয়েছে এটা যদি স্পেসিফিক না লিখো তাহলে তো নাম্বার দিবে না। সো হু ইজ স্যাক্রিফাইস দেয়ার লাইফ, শিখ আওয়ার মাদার টাং বাংলা। এখন ভাইয়া যদি তুমি এক ফরম্যাটে শিখো তাহলে আলটিমেটলি কোনো নম্বর পাবা না। এই জন্য আমি তোমাদেরকে জাস্ট দিলাম কোন জায়গার জন্য কোনটা বসাইবা। এবং তুমি বেশি না, এই 4টা তুমি দেখে দেখে লিখবা, দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। এই 4টা তুমি দেখে দেখে লিখো, তোমরা সবাই এই 4টা মুখে মানে দেখে দেখে লিখবা, দেখবা তুমি এমনি পারছো। ওকে, বা সেকেন্ড পেপার শিওর এ প্লাস বই কিভাবে পড়বো? সেকেন্ড পেপার শিওর এ প্লাস বই হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো 2 বছরের যে বোর্ড আছে এগুলো তুমি ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়ো, গ্রামারটা। আর রাইটিং পার্ট তো আমি যেভাবে পড়াচ্ছি এনাফ। ঠিক আছে, আর ওইখান থেকে তুমি চাইলে দেখে দেখে পড়তে পারো। যেমন কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, যেমন আজকে কম্পারিজন কন্ট্রাস্টটা এখানে আছে, তো ওইখানে তোমাদের যদি কম্পোজিশন আকার বড় করে দেওয়া আছে, একটু দেখবা বইতে একটু বড় করে দেওয়া আছে। এখন তুমি বড় করে দেওয়া মানে কি, তুমি হচ্ছে প্যারাগ্রাফের জন্য পড়ে ফেললা, কম্পোজিশনের জন্য পড়ে ফেললা। বুঝতে পারছি? সো এগুলো আসলে ডিপেন্ড করতেছে তুমি কতটুকু ভালোভাবে পড়তেছো। ওকে, আচ্ছা। সো এরপর দেখো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে তুমি কি করো? মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, ট্রেডিশনাল ফেয়ার্স, তারপর হচ্ছে মার্কিং দ্য বিগিনিং অফ বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা নববর্ষ। সো এইখানে খেয়াল করে দেখো, জাস্ট তুমি দেখা দেখা যদি প্রতিদিন 2টা করে প্যারাগ্রাফ লিখো, এই ফরম্যাটগুলোই লিখো, তোমার ভাই পড়া লাগবে না। সো তোমরা আসলে রুটিন করতে পারো না। তোমাদের কি সবার রুটিন আছে? বলে ইংরেজির কোনো রুটিন আছে? নাই মনে হয়। রুটিন করা আছে বাসায়? ওকে, এবার আসো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ। এটা তোমাদের দেখো ইন্টারনেটের ব্যবহার, সুবিধা অসুবিধা, ফেসবুকের ব্যবহার সুবিধা অসুবিধা, ইন্টারনেটের, সোশ্যাল মিডিয়া অথবা আর্টিফিশিয়াল এআই। তোমাদের এবার এআই দিয়ে আসতে পারে, এআই দিয়ে যদি আসে টেনশন করার কিছু নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইম্পর্টেন্ট। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আসে তাহলে তুমি এখানে ইউজ অ্যান্ড জিভিজেসের মানে এই ফরম্যাটটা ইউজ করতে পারো, তবে সেইখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো এখানে কি একটু তোমাদেরকে পড়তে হবে। সো আমি তোমাদেরকে পিডিএফ এগুলো সুন্দরভাবে দিয়ে দিব। ওকে, বাই ফার্স্ট পেপার রাইটিং পার্ট দেওয়া আছে। হ্যাঁ, ফার্স্ট পেপার রাইটিং পার্ট দেওয়া আছে। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি তোমাদেরকে বলি, দেখো কি বলা আছে এখানে। আমরা লিখবো ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ইনভেনশন, তাহলে এটা ফেসবুক লিখো, সোশ্যাল মিডিয়া লিখো, অথবা এআই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল পার্ট অফ ডেইলি লাইফ। দ্য ইম্প্যাক্ট অফ ড্যাশ অন সোসাইটি ইজ ইমেন্স। তাহলে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা তোমার ইন্টারনেট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আসুক এটা লিখলা। এরপরে দেখো ইট হ্যাজ, দেখো এখানে বলেছে অ্যাজ ইট হ্যাজ রেভলিউশনালাইজড দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড শেয়ার ইনফরমেশন। তো প্রত্যেকটা জিনিস তুমি এআই কমিউনিকেট করো, ফেসবুক কমিউনিকেট করো, ইন্টারনেট কমিউনিকেট করো, একই যেটাই আসুক এখানে এগুলা সব আলাদা আলাদা। ফেসবুক আসুক, ইন্টারনেট আসুক, সোশ্যাল মিডিয়া আসুক, তুমি এরকম অ্যাবিউজ, ইউজ অথবা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে এভাবে লিখবা। এরপরে দেখো দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস টু ইউজিং ড্যাশ। টু ইউজিং কি, তোমার এখানে যেটাই হোক আসবে। ইট অ্যালাউজ আস টু কানেক্ট উইথ পিপল গ্লোবালি, স্টে আপডেটেড উইথ দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড অ্যাক্সেস আ ভাস্ট ওয়ার্ল্ড অফ নলেজ উইথ ইন সেকেন্ডস। এইখানে তুমি দুই একটা লিখলা, যেমন ফেসবুক যদি সোশ্যাল মিডিয়া আসে তাহলে তুমি কি লিখবা? ইট কানেক্টস আস দ্য ফ্রেন্ডস অ্যান্ড হেল্পস ইন সোশ্যাল নেটওয়ার্কিং। এবার এটা ডিসঅ্যাডভান্টেজ কি লিখবা? ফেক নিউজ। দেখবা সোশ্যাল মিডিয়ায় অনেক অহরহ ফেক নিউজ, ভুয়া নিউজ কিন্তু হয়। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো কজেস মেন্টাল স্ট্রেস। এবং এই যে ফেক নিউজের কারণে মেন্টাল, এখন এআই দিয়া, ওরে বাবারে, এআই এর ক্ষেত্রেও তোমরা দেখবা যে এআই দিয়ে কি করে, এআই দিয়ে তোমার কি করে ফেক নিউজ বানায়, এতে মেন্টাল স্ট্রেস হয়। এখন আমি গাজর রে আমারে তোরা খাবি, ঠিক আছে। আবার দেখো যে হুট করে দেখবা যে এআই দিয়া শেখ হাসিনা হুট করে ঢুকে পড়ছে, আবার এআই দিয়া দেখবা যে তোমারে নাচাইতেছে, ঠিক আছে। সো এআই দিয়ে আমাদের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজও আছে, ঠিক আছে। আবার দেখো যদি ইন্টারনেট আসে, হিউজ ওয়্যার হাউস অফ ইনফরমেশন, যেমন এআই দিয়ে তুমি এটা অ্যাডভান্টেজ লিখতে পারো।
আবার রিস্ক অফ হ্যাকিং অ্যান্ড এক্সপোজার টু হার্মফুল কন্টেন্ট। সো এগুলো কিন্তু সেম জিনিস। যদি ফেসবুক আসে শেয়ারিং ফটোজ, থটস অ্যান্ড কিপিং ইন টাচ উইথ ফ্যামিলি, এখন ফেসবুক না এসে যদি ইনস্টাগ্রাম আসে, তো ইনস্টাগ্রাম আসলে তুমি লিখতে পারবে না ভাই। এই জন্য ভাই আমি ফরম্যাটগুলো আলাদা আলাদা সুন্দরভাবে তোমাদের শিখাচ্ছি। এবং দেখো তুমি এগুলো লিখলে নম্বর পাবাই, কারণ কি তোমাকে সেভাবে আমি লিখে দিয়েছি। আবার দেখো এটা লস অফ প্রাইভেসি অ্যান্ড অ্যাডিকশন অ্যামং টিনেজার্স, অ্যাডিকশন। এবং দেখো যে তোমরা যারা আছো এই বয়সে অনেক বেশি তোমরা আসক্ত হয়ে গেছো, অ্যাডিক্টেড হয়ে গেছো, তাই না? ভাই গ্রামারের একটা ওয়ার্কশপ আনেন না, তোমরা পাত্তা দিচ্ছ না, তোমাদের মাগনা পায়া তোমরা আর পাচ্ছ না। আচ্ছা, সো আমরা এই সপ্তাহে আমরা আর 2 দিনের মধ্যে আমাদের কি রাইটিং পার্ট শেষ হয়ে যাচ্ছে, কম্পোজিশন আছে আর হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি আছে। এই 2টা শেষ করে আমরা শেষ করব ইংরেজি। এরপর আমাদের পেড বেসেরও আমি 2 সপ্তাহ ক্লাস অফ রেখেছি। সো পেড বেসের যে টপিকগুলো আছে সেগুলো পড়াবো, ধুমায়া পড়াবো ইনশাল্লাহ। এছাড়া তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছো যে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা ছোট্ট গ্রামারের এবং প্যাসেজের বা হচ্ছে এই যে রিয়ারেন্স এগুলার জন্য তোমাদেরকে আমি অনেকে বলতেছো, ভাবতেছি যে একটা ক্র্যাশ কিছু করা যায় কিনা খুব অল্প টাকার মধ্যে। এখন হলে অল্প টাকা কেন দিবেন? কারণ বাঙালি মাগনা পাইলে পাত্তা দেন। এই যে তোমরা কমেন্টে দেখবা আইসা কি গল্প গুজব, আর পাবলিকলি ক্লাস নিব না। আমি বুঝে গেছি, একটা আমার হয়ে গেছে, মানে এটাকে কি বলে, শিক্ষা হয়ে গেছে যে ভালো জিনিস দিতে গেলে তোমরা ভালোভাবে নাও না। মানে এমনও কোনো ক্লাস আমি দেখি নাই যে কমেন্টে উল্টাপাল্টা জিনিস কমেন্টে আছে। এবং আমি বলছি যে আমরা যদি অল্প কিছু কোনো কিছুর জন্য পে করি সেটা মানুষ গুরুত্ব দেয়, যখন মানুষ পে করে না তখন আর গুরুত্ব দেয় না। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে যারা আসো তোমাদের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি না আসলে এই ওয়ার্কশপ করাইতে গিয়ে নিজের অনেক অভিজ্ঞতা পাইলাম। মানুষ আসলে মানে মাগনা পাইলে মূল্যায়ন করে না, গুরুত্বই দেয় না। বিশ্বাস করো আমি 2 দিন অসুস্থ ছিলাম, আমি কালকে সারাদিন বেড রেস্টে ছিলাম, তারপরও কিছু বলেন স্যার ক্লাস নেবেন না। তোমরা জাস্ট একটু চিন্তা করো, আমি মানুষটা অসুস্থ, আমি কালকে হচ্ছে সেই যে বিকালে শুইছি একটু রাত উঠছে, আমি আজকে সকালে ঘুমায়া একটু আমার ভালো লাগছে তখন আমি আজকে অফিসে আসছি। বিশ্বাস করো যে খুব কষ্ট হয়, এই ক্লাসগুলো নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। মানে সারাটা দিন শুধু স্লাইড মেকিং, এই বিশ্লেষণ, তোমাদের টেস্ট পেপার দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, ঠিক আছে? ও আচ্ছা শেষ। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এটা নিয়ে আমি তোমাদেরকে পিডিএফ দিব, প্লাস হচ্ছে আগামী ক্লাস যে তোমাদের কম্পোজিশনের যে ক্লাস হবে সেখানে আমি আলোচনা করব যে এগুলো কীভাবে লিখবে এবং সহজভাবে কীভাবে লেখা যায়, এটা আমি দিব। সো আমি খুব মানে অবাক হই যে আমি মানুষটা অসুস্থ কিন্তু তারপরে বলতেছে যে ভাইয়া কেন ক্লাস নেবেন না, এইটা সেইটা। এটা হয়তো না জেনে করছে, অনেকে জেনেও করে। আবার যাই হোক, আমি ইনশাল্লাহ তোমাদের গ্রামার নিয়েও আমি চিন্তা করতেছি যে গ্রামার এবং তোমাদের ফার্স্ট পেপার এগুলা নিয়ে একটা ম্যারাথন, মানে এই যে ওয়ার্কশপ, মানে ধরো আর্টিকেলের ক্লাস বেশি বড় হবে না কিন্তু প্রিপোজিশনের ক্লাস অনেক বড় হবে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস অনেক বড় হবে, স্পেশাল ইউজেস ছোট ক্লাস, মানে ওয়ান শট এক ক্লাস একবারে এরকম প্ল্যান করতেছি যদি আমি সময় ঠিক করতে পারি এবং তোমাদের আগ্রহ দেখি। এবং সেটা আমি বলতেছি সেটা অল্প টাকা নিব কিন্তু হচ্ছে মাগনা আর হবে না। আর যারা আমার পেইড বেসের এটা ফ্রি, যারা আমাদের আগের পেইড বেসের স্টুডেন্ট, আমার যারা পেইড বেসের স্টুডেন্ট সবার জন্য ফ্রি, যে কোর্সেই থাকো, বিবিআই থাকো, ইবিআই থাকো, ফাউন্ডেশনে থাকো, কামব্যাকে থাকো, তুমি যেখানে, তোমাদের সবার জন্য এটা ফ্রি থাকবে। কিন্তু বাকিদের একটা ছোট্ট একটা অ্যামাউন্ট থাকবে যাতে করে তোমরা মূল্যায়ন করো, অনলি ফর তোমরা ভ্যালু যেন দিও এটার জন্য, ঠিক আছে? সো যাই হোক, সো আমাদের আজকে আমি অনেকগুলো জিনিস দেখালাম, এগুলো আমি তোমাদেরকে হচ্ছে যেমন ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, জুলাই আপরাইজিং, এগুলো আমি তোমাদেরকে কম্পোজিশনের সাথে এবং আমি যখন পিডিএফ দিব সহজভাবে মনে রাখার জিনিসগুলো করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো আগামী ক্লাস হবে কম্পোজিশনের, ওই ক্লাসটা আইসো, কারণ কালকে 25-এর যারা আছে তাদের লাগবে না, 25-এর পরশু ক্লাস। সো যারা 26-এর রয়েছে, 27-এর রয়েছে, তোমাদের এই ক্লাসটা লাগবে। সো তোমরা এটা ভালোভাবে করবা এবং ওই ওয়ান শট যেই কোর্সটা এটা আমার পেইড বেসে সবার জন্য ফ্রি থাকবে। আর
যারা পেইড বেছে না তাদের জন্য অল্প কিছু করে আমি হয়তো এখন আমি দেখি আমি টাইম মেনটেন করতে পারি কিনা, কারণ এখানে তোমাদের সময় কম আছে, তোমাদের মিনিমাম একটা ক্লাস লাগবে। আমার টার্গেট হচ্ছে 15 থেকে 20টা ক্লাসে ডান, একবার বাকিগুলোও। সো তোমাদের অলরেডি তো রাইটিং পার্ট অনেক আগে গেছো, তাই না? যারা নোট করবা তারা আগে যাবা। সো তোমরা সবাই নোট করো, এটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ ঠিক আছে। হ্যাঁ, তোমরা আমাদের যেই কোনো কোর্সে থাকো এটা সবার জন্য ফ্রি থাকবে, কারণ তোমরা অলরেডি ভ্যালু দিছো। আর যারা ভ্যালু দেয় নাই তাদেরকে একটু ভ্যালু দিতে হবে। ওকে, ঠিক আছে। সো কালকে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পেড বেসের জন্য ফ্রি, তোমাদের আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। ওকে, সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর একটু বলে দেই, এইটা ডেসক্রিপটিভ যেগুলো, এগুলো আমি সহজ ভাষায় তোমাদের পিডিএফ দিব, এবং হচ্ছে কম্পোজিশন ক্লাসে তোমাদের দেখাবো, কারণ কম্পোজিশন ম্যাক্সিমাম ডেসক্রিপটিভই হয়। ওকে, তো সেইভাবে আমি পড়াই দেবো ইনশাল্লাহ। ওকে, সো সবাই একটু নোট করার চেষ্টা করবা। আর পিডিএফটা আমি কালকে সকালে দিব। আমি শুধু শুধু এখন ইয়ে করার দরকার না, এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে অন্য সাবজেক্ট পড়ে ঘুমিয়ে যাও, সকালে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।